আমার মার ভিতরে শুধু সে মিষ্টা ছিল। আপনার ভাই মানে আপনার মামা? আমার মামা, আমার মার ছোট। ওহো, ঠিক আছে। তখন যখন আমার মার এই অবস্থা করছে, বাহিরে কিন্তু অনেক লোক, চেনা অচেনা অনেক লোক। আমি যখন আমার ওন্নাটা আমার মার গায়ে দেই, তখন আমার মামা আমার দিকেও আকর্ষণ করে, হাত বাড়ায়। নাম মিম। মিম, বয়স কত মিম? এই 18 চলতেছে। এখন 18 চলছে। আপনি কি একটু শারীরিকভাবে অসুস্থ? জি। আপনার কথা শুনে মনে হচ্ছে, কারণ একটু দুর্বল লাগছে আপনাকে। জন্ম জেলা কোথায়? আমার জন্ম জেলা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে আপনি আসছেন আজকের এই স্টোরিটা বলার জন্য? জি। ওকে, আর কিছু বলতে চাচ্ছিলেন? আর আমার বাবার বাড়ি কিন্তু মুন্সিগঞ্জ, কিন্তু আমি জন্ম নিয়েছি নারায়ণগঞ্জে, বড় হয়েছি নারায়ণগঞ্জে, ইভেন আমি এখন নারায়ণগঞ্জেই আছি। আচ্ছা, তো মিম শুরু করেন আপনি যেখান থেকে বলতে চান। খুব অল্প বয়সে যতটুকু শুনছি, এখনো আম্মুর কাছে শুনি যে আমার জন্মের পর থেকেই আমার বাবা তত একটা খুশি না, আমার নিয়ে অনেক ঝামেলা করতো। তো আমার মা কষ্ট সিদ্ধে আমার যখন 7 কি 8 বছর, এর মধ্যে আমার একটা ভাই হয়। তো এই ভাইটা হওয়ার পর, হ্যাঁ, আচ্ছা, আমার আগেও আমার একটা ভাই হয়েছিল, কিন্তু ওটা হয়েছে মৃত। ও, জি। কি করতো আপনার বাবা? আমার বাবা তখন আর কি আমার দাদার হোটেল ছিল, ওই হোটেলে থাকতো। আচ্ছা। আর এভাবে উনি গাড়ি চালাইতো। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমার বাবা যখন মনে করেন আমার বয়স 7, আর আমার ভাইয়ের বয়স এই ধরেন 2 কি 2.5 এরকম হবে, তখন আমার বাবা আমাদের ফালার কি অন্য জায়গায় বিয়ে করে। আপনার বাবা? জি। আমার বাবা আমার মার অজান্তেই অন্য জায়গায় বিয়ে করে। যখন আমার মা জানতে পারে আর কি, তখন জিজ্ঞেস করে তুমি কি এটা করছো পরে। আর আমার মার বিয়ের পর থেকেই মনে করেন যখন আমি হইলাম, আমার ভাই হওয়া অবধি ঠিক ছিল, যখন আমি হইলাম এরপর থেকে আমার মারে মারধর। আচ্ছা। মারে তো অনেক মারধর করছে। এরপর এরকম করে সংসার চলতেছে। আমার ভাইয়ের যখন 2 থেকে 2.5 বছর বয়স, আমার ধরেন 7 বছর বয়স, তখন আমার মার পারতেছিল না। এর মধ্যে আবার শুনছে যে বিয়ে করছে। তো আমার মা তো থাকার আর কোনো প্রশ্নই আসে না। আমার মা আমারে আর আমার ভাইয়ের নিয়ে কিচ্ছু না বলে নানু বাড়ি চলে আসে। এরপর আব্বু মনে করেন বিচার টিচার ডাকাইছে যে ও চলে যাবে কেন, ওরে বলো যে না যাইতে। তো আমার মা বললো তুমি এরকম করছো, তুমি বিয়ে করছো, শাদী করছো, আমার তো এখন আর কোনো দরকার নাই। তারপর যাই হোক, মা গেছিল, আমাদের নিয়ে গেছিল বাবার বাড়িতে। যাওয়ার পর মারে আবার অনেক মারধর করতো, আর মারধর করতো, যতবার মারধর করতো আমার ভাইটার অনেক আদর করতো, কিন্তু আমার সামনে রেখে মারধর করতো। তো আমার ভাই যখন মনে করেন অনেক ছোট ছিল, তো আমার ভাইও তেমন একটা খানা দানা ঠিক মতো পাইতো না, আর আমার তো দেখতেই পারতো না আমার বাবা। তো আমার মা এইসব সহ্য করতে না পারে আমার নানু বাসায় চলে আসে। নানু বাসায় চলে আসার পর ওই সময় আমার নানু অনেক গরিব ছিল, ওই ধানের মেলে কাজ করতো। আমার 2টা মামা আছে আর 3টা খালামুনি। তো আমার বড় খালামুনি অনেক আর কি জুয়া খেলে, এরকম হাজবেন্ডের কাছে ওনার বিয়ে হয়েছিল। তো ওই খালু জুয়া খেলতো প্রায় সময়। আমার খালা এই বাসায় থাকতো, বেশিরভাগ নানু বাসায় থাকতো। আবার আমার মার কপালে এরকম হইলো। আর মেজু খালায়ও যদিও একটু আল্লাহ দিলে ভালো নামাজি কালামির ব্যক্তির কাছে বিয়ে হয়েছে, কিন্তু উনি বাবার বাড়ির কথা শুনতে পারতো না। তো উনি মোটামুটি শান্তিতে ছিল। তো আমার মা ভাবতো যে আমার বড় বোনটা এভাবে কয়েকদিন পর পর বাবার বাসায় এসব থাকে। আমার ভাই 2টা, একটা মই চাষ গেছে। আচ্ছা। আর মই চাষ গেছে আমার মার আমার মা যেমন কিছু আমার বাবার সংসারে থাকতে টুকিটাকি যেগুলা রাখতো ওগুলা জমাইতো বাবারে না জানায়া। তো ওইভাবে জমাইতে যেমন অনেকগুলা টাকা কইরা মামারে দিছে। তো মামা ওদিক থেকেও গেছে, মামা নিজেও কিছু জোগাড় করে গেছে। তারপর মনে করেন মামা মই চাষ, ছোট একটা খালা আছে, ছোট একটা মামা আছে, আর আমরা 2 ভাই বোন। এর মধ্যে বড় খালাও মনে করেন এই বাসায় থাকে, আমার মা ওই বাসায় থাকে। তারপর বড় খালার ঝামেলা শেষ করে বড় খালার বাসায় পাঠাই দিছে। আর আমার আম্মু বলতেছে, আমার আম্মু তখন কাঁথা সেলাইতো। আচ্ছা।
কাঁথা সেলাই করে সংসার করতো, দর্জি কাজও জানতো, টুকটাক করতো। পাশের বাড়ি একজন বুদ্ধি দিল যে তুই বাইরে চলে যা। আপনার মাকে বুদ্ধি দিল? জি। তখন কি বাবার সঙ্গে থাকতো না আলাদা হয়ে গেছে? না, তখন তো আমার মা আলাদা ভাবে আইসা পড়ছে। আচ্ছা আচ্ছা, মানে আপনারা কি মার সঙ্গে থাকতেন না বাবার সঙ্গে? মার সঙ্গে থাকতেন, দুই ভাই বোন। এর মধ্যে আবার অনেক কিছু হয়েছে কি, যখন আমার মা আইসা পড়ে তখন 3 মাস পর আমারে আবার নিয়ে যাওয়া হয় আমার বাবার বাসায়। হ্যাঁ, আমার ভাইটা দুধের বাচ্চা, আমার ভাইটা নিতে পারে না। আচ্ছা। তো আমার নিয়ে যায়, নিয়ে বলতেছে যে তুই বাবার সাথে থাকবি না তুই মার সাথে থাকবি। আপনাকে জিজ্ঞেস করেছে? হ্যাঁ, কিন্তু কোনো দিন এতটা আদর করে নাই। আমার দাদু বাড়ির সবাই আমারে যতটা আদর তখন আমারে করছে যে তুই আমাদের সাথে থাকবি, মানে আপনাকে রাখার জন্য মূলত। কিন্তু আমার রাখতে পারে নাই। মানে আপনি ডিসিশন দিয়েছেন আমি মার সঙ্গে থাকবো। আমি ওদের কাছে বলছি হ্যাঁ থাকবো, যখন বলতাম যে না থাকবো না তখন রাইগা যাইতো আর কি, একরকম করতো আমার সাথে। পরে যখন বিচার বসলো তখন আমি বললাম আমি মার সাথে থাকবো। আপনি নিজে থেকেই বলেছেন? তখন কি স্কুলে যাইতেন? মানে ওই বয়স ছিল না? কয় বছর বয়স তখন? আমার বয়স 7 বছর। ও আচ্ছা, তার ক্লাস 1 2 তে পড়ার বয়স। হ্যাঁ। পড়াশোনা করতেন? হ্যাঁ, তখন আমি 3 তে পড়তাম। ক্লাস 3 তে পড়তেন। তো আপনি যেটা বলছিলেন যে আপনার মাকে বুদ্ধি দিল যে বিদেশ চলে যাওয়ার জন্য, হ্যাঁ, তারপর ওই আমার মা কি করলো, আমার মা মামারে জানাইলো যে আমি তো বাইরে যাবো, কিছু করতে পারবি কিনা। মামা ডাইরেক্ট বললো না। মা বললো আমার কিছু টাকা পয়সা লাগতো, এখন যদি তোরা না করে দেস তাহলে আমি কার কাছে যাবো? তোকে যে সময় প্রয়োজন ছিল আমি কি তোকে হেল্প করছি না আমার সংসারে থাইকা? এখন তোরা কিছু কর। তো আমার মামা ডাইরেক্ট না করে দিল। পরে আমার নানু বুঝাইলো যে দেখ তো মেয়েটা কই যাইব। এটা বুঝানোর পর মামাও কিছু দিল। তারপর হইলো যে মা এই কাঁথা সেলাই করা, দর্জি কাজ করা, মনে করেন 7-8 মাসে কিছু জোগাড় করলো। জোগাড় করার পরে মা এইসব দিয়া ওই সেন্টার টেন্টারে এদিক সেদিক যাইয়া মনে করেন কিছুদিন পর মা বিদেশ চলে যায়। তখন আমি 8-এ পড়ি। আচ্ছা, ঠিক আছে। তো আপনাকে রেখে যায় কোথায়? আমার নানির কাছে রেখে যায়। নানির কাছে রেখে যায়, ঠিক আছে। নানুর কাছে, নানির কাছে ছোট মামা ছিল বাসায় আর ছোট খালা ছিল। তো আর আমার ভাইটারে আর আমার নানির কাছে রেখে যায়। আমার মা যাওয়ার 3 মাস পর আমার নানি মারা যায়। ওহো। আমার নানি মারা যাওয়ার পরে মনে করেন এখন তো আমার ছোট খালাটা সংসার হাল ধরলো। আমরাও খুব ছোট ছোট ছিলাম তখন। আমার মাদ্রাসায় দিল, স্কুল থেকে আইনা মাদ্রাসায় দিল। তখন ক্লাস 5-এ পড়ি। 5-এ পড়া অবস্থায় মনে করেন এখন আমার সামনে পরীক্ষা, এর মধ্যে আমার নানু মারা গেছে। আবার বলতেছে আমার ছোট খালামণির বিয়ে ঠিক হয়েছিল, 40 দিন যাওয়ার আগে বিয়ে দিতে হইব, নয়তো 40 দিনের পরে 18 মাস যাওয়ার আগে বিয়ে দিতে হইব। এগুলো কি বলেছে? এগুলো আর কি আশেপাশের লোকজন? হ্যাঁ, আশেপাশের লোকজন বলে যে মরার 18 মাস এগুলা বাছাবাছি করে আর কি ওনারা। তো এগুলা বলার পর কিছু করার নাই। নানির 40 দিন যাওয়ার পর 18 মাস যাওয়ার আগে আর কি 2 মাসের মধ্যে আমার খালামণিরও বিয়ে দিয়ে দেয়। তখন আমার কেবল 8 বছর, আমার ভাইটা 3 বছর। এরপর আমার নানু কি করবো, কিছু তো করার নাই। তো বড় খালার বড় মেয়ে যেটা আছে ওরে আনে, ও স্কুলে পড়তো। ও তখন এসএসসি দিছে, কলেজে ভর্তি হবে এমন সময় ওরা আইনা পড়ে। তো সংসারের হালটা ধরার পর মনে করেন কোনো মতে সংসারটা চলতেছে। তো হঠাৎ করে আমার ওই বোন মনে করেন কিছুর থেকে কিছু হইলে আমাদের দুনো ভাই বোন, আমার ভাইটা যে বাচ্চা, আমার ভাইটা কিন্তু এখন শুকায় গেছে, কিন্তু ছোটবেলা এত কিউট ছিল। আমার ভাইটার দেখলে সবাই যে না দেখবো ও আদর করতে চাইবো, এরকম মোটা টোটা ছিল। আমার ওই ভাইটার দিকে তাকায় ওর একবার মায়া হয় নাই। ও শুধু শুধু মারতো, কথা থেকে কথা হইলেই মারতো। আর আমার তো কোনো কথাই নাই। ওরে আনা হয়েছে এই সংসারের কাজ করার জন্য। আমার মা বিদেশ থেকে ওর জন্য এক্সট্রা খরচ দেয়। আমার মামারা বলে দেখ মুক্তি তোর যা লাগবো আমাদের বলবি, কিন্তু ও দুনো ভাই বোনের যাতে কষ্ট না হয়। তখন মনে করেন আমার বোনটা কিছু থেকে কিছু লেগুতো, যা তোর বাবার কাছে যা। বাবার কাছে পাঠাইতো, বাবা বলতো আমার কাছে আসছোস কেন? ডাইরেক্ট আমার কাছে আসার কি দরকার? মার কাছে থাকবি, মার কাছে যা। মাও মাঝে মাঝে ফোনে বলতো তোর বাবার কাছে যা দেখ কিছু বলে কিনা, ওখানে থাকতে পারস কিনা, এরকম কিছু বলতো মা। তো আমার মা ক্লাস 8-এ পড়েন তো? না, তখন 5-এ পড়ি, পরীক্ষার সামনে। আচ্ছা। তো এরকম করতে করতে আর কি সারাদিন কাজ করতাম, শুধু আমি ক্লাসটা করার টাইম দিত আমারে। আর বাকি সময় শুধু ঘরের কাজ করতো? বাকি সময় ঘরের কাজ করতাম। এমন কি
আমার নানা এমন একটা সময় গেছে, আমি বাচ্চা মানুষ, যদি আমি আমার নানার কাপড় কাচা না দিতাম, আমার নানা পরিষ্কার জামা পরতে পারতো না। তখন আমি 5-এ পরীক্ষা দিব, 8-9 বছরে পড়ছি। এরপর মনে করেন আমি কোনো প্রাইভেট কোচিং টোচিং কিচ্ছু করতাম না। পরে পরীক্ষাটা দিলাম, এরকম করে এই পরীক্ষাটা দিলাম। এই সকালে উঠা কি আমি এত তাড়াতাড়ি কি থাল বাসনগুলো ধুইতে পারবো? ও রাত্রে 11টা বাজলো, আমি ঘরের মধ্যে পানি আইনা কলসের মধ্যে কইরা ঘরে পানি আইনা বলের মধ্যে নিয়ে ওই থাল বাসনগুলো ধুয়ে রেখে যেতাম। এরকম একটা অবস্থা ছিল। আশেপাশের নানুরা কি করতো, আমার কাছে আমার কথা বলতো, আর ওই আমার খালাতো বোনের কাছে আমার খালাতো বোনের কথা বলতো। আমারে বুঝাইতো, দেখ মুক্তি তোদের সাথে এরকম করে, মুক্তি ভালো না, এটা ওইটা এরকম ভাবে চলবি, ওইরকম ভাবে চলবি। আর মুক্তি আবার বুঝাইতো যে এই দুটার বাপের বাড়ির কাছে, বাপের কাছে পাঠাস না কেন, রাখছস কেন তোদের কাছে, এরকম করে আর কি হালডি মারতো। তো বাসার মধ্যে আমার প্রায় 14টা, আজ তো মিল্লা 14টা নানি, একজন এক কথা বলতো। তো ওই সময় বাচ্চা মানুষ ছিলাম, তো মনটাও প্রায় নষ্ট হয়ে গেছিল। পরীক্ষাটা দিলাম, ইনশাল্লাহ ওর বোন একটা, আমার খালাতো বোন আরেকটা, মুক্তির ছোটটা আমার সাথে পরীক্ষা দিছে, ওর থেকে ভালো ভালো নম্বর পাইছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমার শেষ পরীক্ষা যেদিন, ইসলাম ধর্ম পরীক্ষার দিন, আমার অ্যাক্সিডেন্ট হয়। ওকে। যে অটো দিয়ে গেছি ওই পুরো অটোটা অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু আমার বেশি হয়। আমার ডান হাতের এই আঙুলটা ভাঙা যায়। ভাঙা যাওয়ার কারণে আমি সবটাতে ভালো পাইলেও ওই পরীক্ষাতে আমি কিছুই পাই নাই। তো বাসায় এগুলা নিয়ে অনেক কিছু হয়েছে, যে পরীক্ষায় ফেল গেছে, এটা গেছে ওইটা গেছে। তো আমার মারে বলতো কি যে আমি আমার মার সাথে কথা বলতে চাই না। কিন্তু আমার মা যখন জিজ্ঞেস করতো যে আমার মেয়ের কাছে দে, ছেলের সাথে তো কথা বলেই, ও তো বাচ্চা মানুষ, ও কি বলবো। কিন্তু আমি তো বুঝি, এজন্য আমার সাথে কথা বলতে দেয় না। এরকম করে অনেকদিন গেল, যাওয়ার পর আমার আলিটেক মাদ্রাসায় দেওয়া হইলো। মাদ্রাসায় থাইকা পড়মু, তো ওখানে থাইকা পড়তাম, কিছুদিন পড়ালেখা করলাম ওখানে থাইকা। তো ওখানে একটা ছেলে দেখতাম কি মাদ্রাসার বিল্ডিং এর কাজ করতো। তো আমার ব্যাপারটা উনি কিছু কিছু হয়তো কারো কাছ থেকে জানছে, যে আমার মা বিদেশ এরকম ওইরকম। আগে আমার অনেক জিজ্ঞেস করতো, আর এখন আমি এরকম দেখতেছেন, তখন কিন্তু আমার 12 বছর বয়স যখন, তখন আমি পুরো একটা, ধরতে গেলে আমার ভুটকি ছাড়া গিয়ে কথা বলতো না, এরকম আমি একটা মেয়ে ছিলাম, একটা হাতির মতো ছিলাম। ধরতে গেলে আমার হাতি বলতো সবাই, এরকম ছিলাম। টমেটো বলতো, অনেক সুন্দর ছিলাম। পরে বলতেছে কারোর কাছ থেকে এগুলো শুনছে, আমার ফ্যামিলির ব্যাপারে শুনছে। শোনার পর আমার একদিন বলতেছে, মাদ্রাসা থেকে বের হওয়ার পর 1 সপ্তাহ পর ছুটি নিয়ে বাসায় আসবো। বলতেছে যে আমি তো তোমার ফ্যামিলির ব্যাপারে সবই জানি। কে বলছে এটা? ওই ছেলেটার সঙ্গে আপনার কথা হতো? কথা হইতো না, কিন্তু পিছু রাখছে। আচ্ছা, কি নাম ছিল ছেলেটার? ফারুক। হ্যাঁ, ওই মিস্ত্রির কাজ করতো? হ্যাঁ। আচ্ছা, রাজমিস্ত্রি। হ্যাঁ। পরে ও আমার ডাকার পর আমি যখন গেলাম, বললো যে আমি তো এরকম এরকম তোমার সম্বন্ধে সবই জানি। তো বললাম তো আপনি জানেন আমার কি। আর আমার একটা স্বভাব ছিল কি, ছোটবেলা যতই আমার মারধর করুক আর যতই যাই করুক, একটা অনেক গুরুত্বপূর্ণ আমার কথা বলতেছে, কিন্তু আমি ঘোড়ার মতো ফালাইতেছি, মানে আমার কোনো কেয়ার নাই না। তো উনি ওনার মতো বইলা গেছে, আমিও আইসা পড়ছি। এরপর আমার মা বিদেশ থেকে ছুটিতে আসে। ছুটিতে আসার ঠিক একদিন আগে আমার মামা 50,000 টাকা পাঠাইছিল। তো আমার নানা আবার কি করছে, ওগুলা ঘরে না রাইখা ওগুলা আমার খালামণি গো বাসায় রাখছে। আচ্ছা। আর আমার খালাতো বোন যেটা আছে, ওটা বড় খালাদের ঘর তুলবো, এজন্য ওগো বাসায় গেছে। তো আমি যেমন পারছি তেমন মনে করেন লবণ টবণ বেশি দিয়া শাক রান্না করছি। তো আমার নানা কান্না করে আর বলে যে মুক্তিরে তো আমি আনলাম, কিন্তু কোনো সায় পাইলাম না। তুই ছোট হইলো, তুই আমার যে লবণ বেশি দিয়ে হইলো ভাত মুখে তুলে দিতেছস, এটাই আমার কাছে অনেক। এগুলা বইলা নানা কান্না টান্না কইরা ওই লবণ ওলা শাক দিয়ে ভাত খেয়ে উঠে গেছে। তো নানাও বাজারে গেছে, বোনও ওনার বাসায় গেছে, বাড়িতে আমি একা। তো একটা ব্লেন্ডার দিয়ে আমি আমার মেজু খালাগো বাসায়, যেটা বর্তমানে সুখে আছে আমার মা খালাদের সবার কাছ থেকে বেশি, আমার ভাইটারে বলি যে এটা নিয়ে খালামণিদের বাসায় দিয়ে। তো আমার ভাইটা ওখানে গেছে।
বাড়িটা যাওয়ার পর আমার সাথে এরকম একটা বিশ্রী ঘটনা ঘটে আমি ভাবতে পারি নাই। হালকা শীত হালকা গরম, তো আমি লেপ নিয়ে শুয়ে আছি। এর মধ্যে দুইটা লোক বোরকা পরা, মনে করেন বজ্রতা পরা, চশমা পরা, আর কি চেনার কোনো ক্ষমতা নাই, বলতেছে যে আইসেই চুলে ধরছে। চুলে ধরা মাত্র যখন আমি চিৎকার দিমু তখন মনে করেন টিভির সাউন্ড পুরো 100। আর আমার এক নানা, পাশের ঘরের নানা, উনি ফুল সাউন্ড দিয়া বক্স বাজাইতেছে। আর আমাদের বাড়ির সবাই মনে করেন দাওয়াত খাইতে গেছে। তো এমন সময় আসছে ওই 50,000 টাকা করার জন্য। এখন আমার জিজ্ঞেস করতেছে চাবি কই। তো আমি বাচ্চা মানুষ, আমি কি করবো, আমার শুধু এতটুকুই কথা যে আপনারা কে, মুখ দেখান আপনারা কে। তখন আমি হাত দিয়া অনেক কালাবালি করলাম যে আমি মুখটা দেখবো, কিন্তু ওনারা কি করলো, বললো যে হাতটা বেশি নাচে, তুই তো এমনি নাচুনি। তো পাশের একজন বলতেছে গলা ডাবায়া গদা গো, বুঝে নিব তো। এরকম বলার পরে আমি বলতেছি তোমরা কে, নিশ্চয় আমার চেনা কেউ, তোমার মুখ আমি দেখবো। বললো তোর হাত দুইটা বেশি নাচতেছে, হাত দুইটা বাইদা নিল। পরে পা দিয়া যখন আমি লাথি মারলাম, আমার মনে করেন থাপড়াইতে পুরো লাল বানাই লাইছে। পরে আমার টাইনা নিচে নামায়া পিছন দিকে এভাবে হাত দিয়া খাটের পায়ের সাথে আমার বাঁধছে। এখন পা দিয়া লাইতেছে দেখে বলে যে পাটা বেশি নড়ে, পাটাও বাঁচছে। শেষে বেশি রকম চিল্লাইতেছে দেখা বাড়িতে তো কেউ নাই, সুযোগ আরো ভালো পাইছে, আমার মুখটাও বাঁচছে। বাঁধার পর মনে করেন কিছুদিন আগে নানা নতুন ফ্রিজ কিনছে, ফ্রিজটার মধ্যে একটা দাম করে লাথি মেরে বললো কি যে সুখ বেশি হয়ে গেছে, ফ্রিজও আনছে ঘরে। এটা বইলা ড্রয়ারটা ভাঙছে, কিছু পায় নাই। না পাওয়ার ফলে আমার 2-3টা লাথি মাইরা আমার পায়ে নুপুর ছিল, ওই নুপুরগুলা নেয় নাই, কিন্তু কানে যে দুলগুলা ছিল ওগুলা নিয়ে গেছে। কিছুদিন আগে আমার মা পাঠাইছে। তো এরকম করে নিয়ে যাওয়ার পর আমার মা আসার একদিন আগের ঘটনা এটা। পরে মনে করেন ওনারা চলে যাওয়ার পর অনেক কান্দা, ওনারাও দরজা দিয়ে বের হয়েছে, পিছনের দরজা দিয়ে বের হয়েছে, সামনের দরজা দিয়ে আমার এক আত্মীয় আমার দেখা চিৎকার দিয়ে আমার খুলছে। তো পুরা গ্রাম একটা হস্তনস্ত বিষয় হয়ে গেছে। পরে আমার মা আসলো, মা আসার পর মা একদিন পর আসলো, আমি অসুস্থ, আমার মারতে মারতে প্রায় অসুস্থ বানায় ফেলছে একেবারে। মা আসার পর এখন প্রশ্ন দাঁড়াইছে একটা, আমার কানের দুলগুলা নিল কিন্তু নুপুরগুলা নিল না কেন। এটা সবই আমার একটা নাটক। আচ্ছা, মা বলতেছে আপনার এটা সম্পূর্ণ নাটক? না, মা না, তাহলে মার কাছে বাড়ির সবাই বলতেছে, ওই আমার খালাতো বোন বলতেছে যে ওর এটা সম্পূর্ণ নাটক, আমি আমার বাসায় গেছি এই কারণে ওই নাটকটা করছে। ওর বাসায় গেছে ওদের ঘর তুলবে এজন্য, আমি কেন নাটক করতে যাব। এরপর মনে করতেছেন, তাহলে আমি বললাম যে আচ্ছা আমি যদি নাটকই করি, আমি আমার মুখ বাঁধতে পারবো, আমার পা বাঁধতে পারবো, কিন্তু আমার হাতটা বাঁধবো কি করে আমি? হাতটা যে পিছনে নিয়ে এইভাবে বাঁধছে ওটা তো আমার দ্বারা সম্ভব না। পরে বলতেছে তোর ভাইয়েরই দিয়া করাইছস। তো আমার ভাই তো না না না, আমি এই কাজ করি নাই, আমি কেন করবো, আমি তো খালামুনিকে বাসায় ছিলাম। এখন আমার মা আসছে, আমার মার সামনে তো আমার মারতেও পারে না, কিছু করতেও পারে না, খালি চোখ রাঙায়। তো মা কিছুটা অনেকটা না বুঝতে পারলো, কিছুটা অন্তত বুঝতে পারছে। মা বললো যে মুক্তি কি হয়েছে, তুই এরকম করতেছিস কেন? কয় না কিছু হয় নাই। পরে বললো যে খালামুনি আমার জন্য আনছো কি, তোমার তো আমি চেন আনতে বলছি। তো আমার মা তেমন কিছু আনতে পারে নাই। ওই মুক্তি আপার আম্মু যেটা আমার বড় খালামুনি, ওনারই মাথায় পানি জমছে। তো ওখানে আমার মা 40,000 টাকা দিয়া দিছে। এরকম করতে করতে ওই আমার খালাতো বোনের চেনটা দিয়া দিল, তা তো ওনার মন বললো না। এরপর মনে করেন আমার মামা বিদেশ থেকে আসলো, মামা বিদেশ থেকে আসার পর বিয়ে করানোর জন্য আমার মা আর কি অনেক কিছু করলো, যে ভাই বিদেশ থেকে আসছে, ভাইয়ের বিদেশ আর পাঠামো না, বিয়ে করাই দিমু। তো মামা বলতেছে আমি বিয়ের পর বিদেশ যাবো। পর বলতেছে আচ্ছা ঠিক আছে তুই বিয়ে কর। তো আমার নানুদের পছন্দে আমার মামার বিয়েটা করানো হয়। বিয়ের 4 দিন পর, ঠিক 4 দিন পর আমার মামা আমার জন্য যে চেন আনছে, মোবাইল আনছে, মোবাইলটা তো আমার হাতে দেয় নাই, বলছে এটা তোর জন্য আনছি। ওই চেনটা আমার কাছে চাইলো যে মামা তোর চেনটা দে তো। বিয়ের 5 দিনের দিন আমার মামি আইসা এরকম করে চেনটা দেখায় যে দেখ, এই দেখো তোমার মামা আমার কয়টা চেন দিছে। তো এটা বলার পর আমি অনেক কষ্ট পাইছি, মারে কিছু বলি নাই, তো মা লক্ষ্য করছে। আর বিয়ের 5 দিন হয়েছে মাত্র, কিন্তু আমার মামি করতো কি, আমার মার নামে যেটা হয়েছে ওইটাও আমার মামার কাছে বলতো, যেটা না হয়েছে ওইটাও আমার মামার কাছে বলতো। তো বিয়ের 1 সপ্তাহ হয়েছে, 7 দিন,
7 দিনের দিন আমার মা মা বলল যে তুই তো চলে যাবি, তো আমি যে তোরে, আমার মা বাইরে থাকা অবস্থায় আমার মামারে 12 লাখ টাকা দিছিল। হুম ওই আমার মামা আর কি আফ্রিকা যাওয়ার পথে হুম মনে করেন দালালেরা বিক্রি করে দিছিল। হুম তো টাকাগুলা দেওয়ার পর আমার মা বলতেছে যে ওগুলার কি করবি। হুম তো এগুলা নিয়ে ওনাদের ভাই বোনেদের মধ্যে কি কথা কাটাকাটি হয়েছে আমি জানি না। আমার মারে অনেক মারলো। আমার মার ভিতরে শুধু সেমিস্টার ছিল। আপনার ভাই মানে আপনার মামা? আমার মামা, আমার মার ছোট। ওহো। ঠিক আছে, তখন যখন আমার মার এই অবস্থা করছে, বাহিরে কিন্তু অনেক লোক, হুম 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 চেনা অচেনা অনেক লোক। আমি যখন আমার উন্নাটা আমার মার গায়ে দেই, তখন আমার মামা আমার দিকেও আকর্ষণ করে, হাত বাড়ায়। তখন আমার মা বলে যে দেখ তুই আমার যা যা করছস, আমার মেয়েটারে কিছু করিস না। এটা বলার পর আমার মামা একটা ইস্যু ধরলো কি, যে তোর মেয়ে তো ছেলেদের সাথে লাইন করে। তখন আমি বুঝতাম না কোনটা লাইন করা বলে আর কোনটা ফাইন করা বলে, এত কিছু বুঝতাম না। ছেলেদের বিষয়টা তখন আমার মাথায় ছিলই না। ওই কার থেকে শুনছে যে ওদিকের ফারুকের সাথে আমি কথা বলি, এতটুকুই। এরকম করে বলার পর আমার মা রাগের মাথায় হয়তো তোর যখন কেউ স্যাপ ফালাইব না তো তুই দেখাই দি। আপনাকে বললো? এই কথাটা আমার মা বলছিল, কিন্তু এখন আমার মা বলতেছে যে আমি এরকম কিছু বলিনি। যাই হোক, আপনাকে এটা বলার পর আপনি কি করলেন? পরে আমার মনে একটাই জিদ কাজ করতেছিল যে আমার মা আমার এটা বলছে, আমার মামা আমার মারলো, কেন মারলো, এই জেদটাই কাজ করতেছিল। তো একদিন ওই ফারুক কার থেকে জানি নাম্বার নিয়ে আমার মার মোবাইলে ফোন দিল। ফোন দেওয়ার পরে ফোনটা আমি রিসিভ করলাম। বলে কি করতেছো? আমি চকলেট খাইতেছি। আমার কথা উড়া উড়া, চকলেট খাইতেছি। পরে বলতেছে যে তুমি তো মাদ্রাসায় আসো না, কি ব্যাপার? পরে আমি বলতেছি যে আসি না আসি ওটা আমার ব্যাপার। পরে যখন আমার মা চিল্লাচিল্লি করতেছে, মা কান্নাকাটি করতেছে, এটা দেখে বলতেছে কয় আসো চলো আমরা একদিন ঘুরতে যাই। তো আমি কই আমি তোর লগে কই ঘুরতে যাম? তুই কি আমার বিয়ে করবি? তুই কি আমার বিয়ে করবি যে তোর সাথে আমি ঘুরতে যাবো? উনি কি তুই তো করে করতেন নাকি ঘটনার পরে তুই করলেন? তুই করেই বলতেন? না, ওরা আমি তুই করে বলতাম। আচ্ছা, তারপর? পরে বলতেছে হ্যাঁ তোমায় আমি বিয়ে করবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে রাখ, এতটুকুই। তো ও এই কথাটারে মনের ভিতর গাইথা নিছে যে তুই কি আমার বিয়ে করবি। কিন্তু আমি কিন্তু এত কিছু মনে করিনি। এরপরের দিন 14ই ফেব্রুয়ারি, ঠিক আছে, ওই দিন 14ই ফেব্রুয়ারি ছিল। মাদ্রাসায় তেমন কোনো অনুষ্ঠান ছিল না, কিন্তু আর কি বান্ধবীরা একরকম জামা পরা, তারপর হইলো যে সব একরকম ড্রেস ফেরা, কিছু একটা আর কি খাবার দাবারের আয়োজন করব এরকম। তো 14ই ফেব্রুয়ারির দিন আমি বাসা থেকে বের হই। মনে করেন মোটামুটি আমার হাতে আংটি ছিল, ব্রেসলেট ছিল, পায়ের নুপুর, পায়ের আংটি, গলায় চেন, দুল এসব ছিল স্বর্ণের। তো এগুলা পয়রা টয়রা বের হয়েছি। তো আমার মার, আমি একটা মেয়ে, আমার মার তো অনেক আউস আছেই না। তো আমি অনুষ্ঠানে যাইতেছি, আমার মা নিজের হাতে আমার সাজাই দিছে। তো যাওয়ার সময় আমি আমার মার কাছে টাকা চাই। আমার মা বলে যে টাকা নাই। আমি আমার মার আবার মামা মারার পর দাঁত ব্যথা হয়ে গেছিল, বলতেছে 500 টাকা আছে, এই টাকাটা নিয়ে আমি যাম, ডাক্তার কাছে যাম। তো আমি বললাম আমি এটা নিয়ে যাম। মা বললো না। তো আমি বলতেছি আমি এটা নিয়েই যাম। মা বলতেছে না, এটা বললো মা মাঠে গেছে। তো মাঠে যাওয়ার পর আমি ওই টাকাটা নিয়ে মাদ্রাসায় যাই। মাদ্রাসায় যাওয়ার পর ওখানে তেমন কিছু হয় নাই। মাদ্রাসায় যাওয়ার পথে ওই ফারুক বলতেছে কি হলো তোমার গাল টাল এরকম লাল কেন? পরে বলতেছে গাল টাল লাল কেন? এর আগের দিন আবার মার সাথে ঝগড়া লেগে আমার খালামুনি আমার 2-3টা থাপ্পড় দিছিল। কোন ক্লাসে পড়তেন তখন আপনি যখন এগুলো? তখন আমি 6-এ। এত অল্প বয়সে? আচ্ছা, 6-এ। পরে মনে করেন 7-এ প্রায় উঠমু। তখন ও কি করলো, ফেব্রুয়ারি দিকে ও বললো যে চলো কই তোমার ডাক্তার কাছে নিয়ে যাম। তো আমি বললাম ডাক্তার কাছে যাবো। তখন ওই সময় আবার আমার মা মনে করেন, তখন আমার মা দেশে ছিল কিন্তু বাইরে যাওয়ার উদ্দেশ্যে। তো আমার মা বলতেছে যে আমি তো চলে যাবো, তুই তাড়াতাড়ি চলে আসিস। তো বলতেছে যে চলো। তো আমি বললাম যে কই যাবো? কই ডাক্তার কাছে। তো আমার একটা অভ্যাস ছিল কি ছোট থেকে, আপনি আমি চিনি না জানি না, আপনি যদি বলেন যে আয় ঘুরতে যাবো, ঠিক আছে আমি ঘুরতে যাবো, আপনি যেই হন ঘুরতে তো নিয়ে যাবেন।
পরে মনে করেন এরকম করতে করতে ও 2-3 বার বলার পর ওই 14ই ফেব্রুয়ারির দিনই ও আমারে বললো যে তুমি আসো। তো আসতে বললো, এরপর আমার কিচ্ছু মনে নাই। ও নাকি ও আমার নিয়ে যাওয়ার পর আর কি বলছে যে আমার ডাক্তারের কথা বলে ও নিছে, কিভাবে নিছে, কোত্থেকে নিছে এটাও আমার মনে নেই। ও আমার নিছে যখন আমি গাড়িতে, তখন আমি ওরে বলতেছি যে কিরে তুই আমার কই আনছস, আমি এখানে কেন? তো গাড়ির মধ্যে আমি অনেক বড় একটা চিল্লাচিল্লি আর কি মানুষ জড়ো করে নিছি। তখন আমি কক্সবাজারের ওদিকে আমার নিয়ে চলে গেছে, কক্সবাজার অব্দি, কিন্তু আমার হুঁশ নেই। ডাক্তারের কথা বলে আপনাকে কক্সবাজারে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি যে গাড়িতে উঠছি এটাই তো আমার মনে নেই। কিছু একটা খাইয়েছে আপনাকে? কি করছে তাও আমি জানি না। আচ্ছা। পরে মনে করেন আমার যখন আমার সজ্ঞান আসে যে আমি ওর সাথে এত দূর কেন বা রাত্র হয়ে যাইতেছে, আমার মা তো টেনশন করবো। তখন কিন্তু আমার হাতে একটা ফোন ছিল, কেউ জানতো না, আমার মাও জানতো না। তখন আমি FM শুনতাম, ওই ফোনটা কেউ জানতো না আমার কাছে আছে, এমনকি আমার মাও জানতো না। পরে ওই ফোনটা দিয়ে আমি গেমস খেলতাম, সিম টিম কিছু ছিল না। তো সিম টিম কিছু ছিল না, একটা মার সিম ছিল। মার সিম থাকাতে যে আমি মার থেকে নিছি যে মা এই সিমটা আমার দরকার, কারণ সিম ছাড়া আমি FM শুনতে পারতেছি না। তো ফোনের এত কিছু বুঝি না, ওই FMটাই শুনি আর করি, গেমস খেলি। এরপর ওই মোবাইলটা ছিল আমার সাথে, পরে বলতেছে তোমার সাথে মোবাইল আছে, মোবাইলটা দাও। মনে করেন জোরাজুরি করে এক পর্যায়ে আমার থেকে ওই মোবাইলটাও নিয়ে নেয়। পরে আমি যখন চিল্লাচিল্লি করে মানুষ জড়ো করি, তখন ওর বাসায় ফোন দিয়া কিভাবে কি ম্যানেজ করলো জানি না, ওর বাসার লোক বলল যে আমি ওর খালামনির মেয়ে, রাগ কইরা চলে আসছি ঢাকা, আমার নানু বাড়ি, রাগ কইরা চলে আসছি। এখন উনি আমার মা বলতেছে, ওর খালামনি বলতেছে যে ওর খালামনি আমার মা, ওর মা এখন বলতেছে যে আমার যাইতে দিতে। আমি একটু পাগলা টাইপের, আমার কিছু মনে থাকে না, তো আমার জিজ্ঞেস করতেছে তোমার বাড়ি কই। তখন আমি এটাও বলতে পারতেছি না যে আমার বাড়ি কই। মানে এটা কোথায় নিয়ে গেছে আপনাকে? এটা তখন কক্সবাজার। কক্সবাজার কার বাসায়? গাড়িতেই। ও গাড়ির মধ্যেই? হ্যাঁ, গাড়ির মধ্যেই আমি চিল্লাচিল্লি শুরু করছি আমার কই নিয়ে আলি। আচ্ছা, ও গাড়ির লোকজনদেরকে বলতেছে? আচ্ছা। পরে এক পর্যায়ে ওর গাড়ির লোকগুলা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর চকরিয়া ওর খালাতো ভাই রুবেল ওর বাসায় নিয়ে মনে করেন আমার 2 ঘন্টাও রাখতে পারে না। আমার পাগলামানি দেখে কি আমি বাসায় যাবো, আমি বাসায় ফোন করবো। তখন তো আপনি জানতেন না যে আপনি কই যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? হ্যাঁ, তখন ওটা কোন জায়গায় এটাও জানতাম না, কিন্তু ওরা কি বলতেছে আমি কিছু বুঝতেছি না। আমি খালি হা করে তাকায় থাকতাম। তো এক পর্যায়ে ওর মামাতো ভাই আর মামাতো ভাইয়ের বউ আমার বুঝাইলো, দেখো সামনে ওই পুলিশ ক্যাম্প দেখছো, যদি এখন তুমি এমন করো তাইলে মনে করো বলবে যে তুমি কোত্থেকে আইসো না আইসো, তোমার এদিক থেকে ধরে নিয়ে যাইয়া ওদিকে অনেক মারপিট করবো। ও আমার কি করলো, এইসব বুঝায় টুজায়া বললো যে চলো আমরা বিয়ে করবো। তো আমি বললাম বিয়ে কয় কারে, আমি এসব বুঝি না, আমি বাসায় যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক জায়গায় চলো, ওই জায়গা থেকে কাজ শেষ হইলে তুমি তোমার বাসায় যাইবা, আমি নিজে নিয়ে দিয়ে আসবো। তো এদিক দিয়ে আমার বাড়ির সবাই হয়রান, আমার মা ও বিদেশ যাওয়া বাদ, আমার মেয়ে কই। এদিক দিয়া মনে করেন আমার নানার ছোট ভাইয়ের ছেলে যারা আছে ওরা অনেক প্রভাবশালী, এলাকার মেম্বার চেয়ারম্যান, ওরাও মনে করেন কেস টেস কইরা মনে করেন একরকম অনেক কিছুই করছে আমার জন্য। পরে ওরে বলতেছে আমি বাসায় যাবো, এর মধ্যে আমার কিছুতেই বাসায় যেতে দিব না। পরে নিল কাজী অফিসে, তো আমি বুঝতে পারি নাই যে এটা কাজী অফিস। কয়েকটা লোক আসলো, ওর মা, ওর বাবা, ওর মামা, ওর আরো 2-1 আত্মীয় ওখানে সবাই উপস্থিত ছিল। তো আমার যে সময় বিয়ে হয় তখন কিন্তু আমি হাফ প্যান্ট পরি, এরকম অবস্থা। তো বিয়ে করে আপনাকে, জোর করে আপনাকে বিয়ে করে। আমি ওর খালাতো বোনের সাথে খেলি, ওখান থেকে ডাক দিয়ে আমারে মনে করেন ও আমারে বিয়ে করে, কিন্তু আমি বুঝতে পারি না ওরা কি বলতেছে, এটা তো আমি বুঝি না। তো সবাই মিলাদ পড়তেছে, আমিও মনে করেন মোনাজাত ধরে মিলাদ পড়তেছি। আমার মোনাজাত ধরতে গেল, আমি মোনাজাত ধরলাম, আলহামদুলিল্লাহ বলতে বললো, আমি আলহামদুলিল্লাহ বললাম, কবুল টবুল কিছু না, শুধু আলহামদুলিল্লাহ। এরপর সবাই মিষ্টি খাইতেছে, আমিও চাই মিষ্টি নিলাম, খাইলাম, কিন্তু এটা যে আমার বিয়ের মিষ্টি আমি জানি না। তো এর পরের দিন যখন মনে করেন ওরে আর আমার এক রুমে থাকতে দেয়, ওর খালাতো ভাইয়ের বউ, ওর মাও আমারে বুঝায়, তখন আমি বললাম মানে কি, আমি তো থাকবো না। এরপর আমার অনেক কান্নাকাটির পর আমি আমার বাসায় যাবো, আর কিছু জানি না, ব্যাস এতটুকুই।
পুরা একটা বিশৃঙ্খলা করে লাইছি, ওকে পুরো পাগল বানাই লাইছি। পরে বলল যে ও তো তোমার বিয়ে করা স্বামী, এখন যদি তুমি এরকম করো তাহলে তো তোমার পুলিশে দেওয়া হইব, তুমি স্বেচ্ছায় বিয়ে করছো, এখন তুমি এরকম করতেছো। তো আমি বললাম আচ্ছা, আমি যতটুকু জানি বিয়ে করতে আমার বাবার নাম লাগবো, মার নাম লাগবো, এগুলা কোথায় পারলি? আমার তো বিয়ে করছোস, কিন্তু এগুলো কোথায় পাইলি? পরে দেখলাম কি একটা ভুয়া। তখন আমার বয়স কেবল 12, অথচ আমার বয়স দিছে 22-এর উপরে। একটা জন্ম নিবন্ধনের কার্ড বানাইছে, গ্রামের নাম ও যেমন আমার গ্রামের নাম কুলকেতচর, কিন্তু ওখানে কুলকেতচর, আলিটেক এরকম করে আর কি অনেক ভুল। একটা জন্ম নিবন্ধনের কাগজ বানায়া কাবিন টাবিন কইরা 3 লাখ টাকা কাবিনে আমার বিয়ে করছে। 5 লাখ টাকা কাবিন, 3 লাখ টাকা উসুল, 2 লাখ টাকা বকে, এরকম ভাবে আমার বিয়ে করছে। বিয়ে করার পর আমি বললাম এসব তো আমি মানি না। পরে আমার মনে করেন অনেক বুঝায় টুজায়া বললো যে কি করবা। তারপর বললো আচ্ছা তুমি ওর সাথে থাকো, থাকার পর কয়েকদিন পর তোমরা আবার তোমাকে বাসায় চলে যাবে। আচ্ছা ঠিক আছে, ওর সাথে থাকলাম। মনে করেন ওর সাথে থাকার পর আমার প্রথম রাতেই মনে করেন আমি 1 সপ্তাহ হসপিটাল, আমার অবস্থা খারাপ। প্রথম যেদিন ওর সাথে এক ঘরে ছিলাম তখনই মনে করেন আমি 1 সপ্তাহ হসপিটাল। তখন ওর মা বাবা কি করলো, বললো যে আচ্ছা ওই বাসায় থাকা লাগবো না, তোরা তোর বোনের বাসায় ওরে নিয়ে চলে যা। তো আমার ননাসের বাসাটা পাহাড় অঞ্চলে ছিল, ওখানে ছিলাম। থাকার পর ওখানেও কয়েকদিন থাকার পর আমার শ্বশুর বললো ঠিক আছে এবার আমি গ্রামের কিছু মানুষ জানাইয়া বউরে ঘরে তুলে নিয়ে আসি। তো এগুলা করার পর গ্রামের কেউ মানে না, যে ও না জানায় বিয়ে করছে, ও বউ ঘরে তুলতে পারবো না, এটা ওইটা। তো আমার শ্বশুর কেউ না জানাই আমার ঘরে তোলে, কেউ জানে না। পরে এক পর্যায়ে যখন আমার ঘরে তোলার পরে আর এখন আমার শাশুড়িও মানতে পারে না, আমার ননদ যেটা, আমার 7টা ননাস, 5টা ননাস, 2টা ননদ, একটা ভাসুর। তো এরপর মনে করেন ওরা আমার মানে না। যখন ওরা কেউ না মানে তখন আমার শ্বশুর আর ও আমার অনেক সাপোর্ট করে। তো আমার বিয়ের 19 দিনের দিন ও আমার ফোন করতে দিছে আমার বাসায়। যখন আমি ফোন করছি তখন তো আমি দুনিয়া পেয়ে লাইছি, এই বুঝি আমার নিয়ে যাইব। তো আমি ফোন করার পর যে ঠিকানা দেই, ওই ঠিকানা দেওয়ার পরে মনে করেন ওরা আমার ওই জায়গা থেকে আবার অন্য জায়গায় সরায় নেয়। ওরা অন্য জায়গায় ঠিকানা দিলে আবার ওই জায়গা থেকে আবার আরেক জায়গায় সরায় নেয়, এই অবস্থা। তো আমার বাড়ির লোক ওই চট্টগ্রাম পুরা ভাইজা খাইছে আমার জন্য, কিন্তু কিছু আমার খুঁজে পায় নাই। পরে এক পর্যায়ে আমার বাড়ির লোক বলতেছে তুই তো মিথ্যা কথা বলস, তুই তো মিথ্যা বলছস, তুই চট্টগ্রাম নাই, তুই অন্য জায়গায় আসছস। পরে আমার বাড়ির লোকেরও আর বুঝাইতে পারলাম না, সবাই এক পর্যায়ে। আর আমার গ্রাম এমনকি আমার মাও জানে যে আমি প্রেম কইরা লাইন কইরা চলে গেছি। ওই যে ঝগড়া হয়েছে, মামা এই কথা বলছে, ওই মামার কথা ধরে আমি প্রেম করছি, প্রেম করে চলে গেছি। সবাই যখন জানে আমি প্রেম করে চলে গেছি, সবাই আমার কথা এই কথাটা বলে, তো মাইনা নিলাম আচ্ছা যাও, আমি প্রেম করে বিয়ে করছি, এখন কি করবো বলো। পরে এর মধ্যে জানি যে বুঝতে পারলাম আর কি আমার শরীরটা বেশি একটা ভালো না, কিছু খেয়ে পেটে রাখতে পারি না, আর মাথাও ঠিক মতো উঠাইতে পারি না। তো পরে শুনলাম যে আমি প্রেগনেন্ট। তখন তো মনে করেন আমার উপর আসমান জমিন কিভাবে ভাঙ্গা পড়ে, এরকম একটা অবস্থা। এরপরে ওরে বললাম, ওরে বলার পর ওর মা আর ওদের বাসায় নিয়া চালের বস্তার উপরে ফেলায় আমার মায়ের এই বাচ্চা নষ্টই করতে হইব, নষ্ট করতে হইব মানে নষ্ট করতে হইব। আমার এক বান্ধবী বলল, ওর সাথে আমি ফোনে যোগাযোগ করলাম। কত বয়স ছিল তখন বাচ্চাটার? তখন আমার বয়স ছিল, বাচ্চাটার বয়স 2 মাস। তারপর পরে মনে করেন আমার বান্ধবী বলল যে বাচ্চাটা নষ্ট করিস না, সবকিছুর দায় দিতে পারবি আল্লাহর কাছে। ফারুক তখন কি করতো? তখন ও হোটেল চালাইতো। ইন দ্য মিন টাইম কি আপনার বাড়ির সঙ্গে যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে? হ্যাঁ হয়েছে। মেনে নিয়েছে বাড়ি থেকে? আমার বাড়ি থেকে তো কেউ মাইনা নেয় না, আমার বাড়িতে শুধু ক্লাসে পড়তেন তখন আপনি? তখন আমি ক্লাস 7-এ পড়েন। ওকে, ফারুকের সাথে আপনার বয়সের পার্থক্য কত ছিল? ওর আমার যখন 12 থেকে 13, ওর তখন 20। বাচ্চা নষ্ট করার প্রসঙ্গে আসছিল। তারপর অনেক মারধর করলো। তখন আমার বান্ধবীর কথা শুনে আমি বাচ্চাটা নষ্ট করলাম না। তো বাচ্চাটা নষ্ট করলাম না ঠিকই, কিন্তু বাচ্চাটা নিলে যে আমার কি হইব ওইটা তো মাথায় আসে নাই। শুধু ওই যে বলছে যে এটা আল্লাহর কাছে দায় দিতে পারবি না, এটা বলার পর আমি নষ্ট করলাম না। আমার মারে ফোন দিয়ে বললাম, মা আমার এসে নিয়ে যাও।
তখন যখন আমি বাচ্চা নষ্ট করতে না চাইলাম তখন বলতেছে ওরা, আচ্ছা ঠিক আছে আপনাদের মেয়ে আপনারা এসে নিয়ে যান। এটা বলার পর আমার মা আর আমার আপন মামা যারা, তারা এখন কি করছে, এই যে বললো যে আমি প্রেম করে ভাইগা এসে পড়ছি, এজন্য আমার মারে ঘর থেকে মাইরা তারাই দিছে, আবার মারছে। হুম। আমি চলে যাওয়ার পর আবার মারছে, মাইরা আমার মারে ঘর থেকে বের করে দিছে। ওহো। তো বাড়ির পাশে আমার এক চাচাতো নানা ছিল, হুম। আমার নানার ফুফাতো ভাই আর কি। তো ওই নানা আমার মারে জায়গা দেয়, জায়গা দেওয়ার পর ওনাদের ঘরে আমার মা থাইকা, এর মধ্যে আমার মা কি করলো, 4 লাখ টাকা দিয়ে একটা জায়গা কিনলো। আচ্ছা আচ্ছা। তো জায়গাটা কিনছে ওই আমারই মামা লাগে মেম্বর, ওনার থেকেই জায়গাটা কিনছে। কেনার পর আমার মা ওদিকে ঘর দুয়ার তোলার ব্যবস্থা করতেছে। এর মধ্যে আমার আব্বু আবার আস্তে আস্তে আসার চেষ্টা করতেছে, আস্তে আস্তে আসার চেষ্টা করতেছে। পর মনে করেন আমার আব্বু প্রায় বলতেছে যে মেয়ে চলে গেছে আমি আসি এটা ওইটা। তো আমার মা বলতেছে না লাগবে না। আর মা যখন এটা বললো তখন বললা আচ্ছা ঠিক আছে লাগবে না, তো আমার যাতে আর দরকার না পড়ে। তখন বলে আচ্ছা ঠিক আছে তোমার দরকার না পড়লে নাই, তুমি আইসো না। পরে আমার মামা মনে করেন মারে মারধর করে বাইরে করে দেওয়ার পরে মা ওই মামাদের ওই নানাদের বাসায় উঠা জায়গা কিনলো, ঘর দুয়ার তুলতেছে। ঘর যখন উঠাবে এখনো ঘরের কিছুই করে নাই, শুধু চালটা দিছে। ওই সময় আমি ফোন দিয়ে বলতেছি আমার এসে নিয়ে যাও। তখন আমার নিয়ে আসে, নিয়ে আসার পর বলতেছে যে ওখানে যাইয়া আমার শ্বশুর শাশুড়ি বলল যে আমার মেয়ের যে স্বর্ণ গয়নাগুলো পরানো ছিল ওগুলা কই। তখন ওগুলা তো সম্ভবত আমার শাশুড়ি নিছে। তো আমার শাশুড়ি নিছে, আমি বললাম যে আমার শাশুড়ির কাছে। তো আমার শাশুড়ি বলল কই, আমার কাছে এগুলো কিছুই দেয়নি। মা আমার নিয়ে এসে পরে, মা নিয়ে এসে ওই রাইতে আমার বলতেছে, যখন বুঝতে পারলো যে আমার কিছু একটা অন্যরকম, তখন বলল তুই বাচ্চাটা নষ্ট করে ফেল। বললাম যে আমার যে বাবু হইব তুমি জানলা কি করে? কয় আমি বুঝতে পারি, আমি তোর মা, তোর থেকে আমি হই নাই, আমার থেকে তুই হইছস। পরে মাও বললো এই কথা। মা এই কথা বলার পর আমি ফারুকরে কল দিলাম। কল দিয়া এক রাইতে বললাম এখন এসে আমার নিয়ে যান, আমি ভাড়া বাসায় থাকবো, কিন্তু আমি বাচ্চাটা নষ্ট করব না। বিয়ে তো মানুষের বারবার হয় না। তো আমার বিয়ে যখন হয়েই গেছে আর সবাই জানে যে আমি প্রেম করে বিয়ে করছি, ভাইগা যায় বিয়ে করছি, তো সবাই যেটা জানে জানুক, কিন্তু আমি বাচ্চাটা নষ্ট করবো না। আপনি আমার বিয়ে করছেন, এটা আপনার বাচ্চা, আপনি এসে আমার নিয়ে যান। ডিটারমিন ছিলেন একদম। তো তখন আমার বয়স অল্প ছিল। আমার মা কি করলো, যেদিন ফারুক আসলো এর পরের দিনই কিন্তু ফারুক চট্টগ্রাম থেকে রওনা দিছে। আসার পর আমার নিতে আসছে ওর এক বন্ধুরে নিয়ে। নিতে আসার পর মা কি করলো, কিছু আয়োজন করে ওরেও খাওয়াইলো, বললো যে তুমি চলে যাও, আমার মেয়ে তো দিব না। তখন আমি বললাম যে আমি চলে যাম। তখন মা কি করলো, বাচ্চাটা নষ্ট করার জন্য আমারে পিল খাওয়াইলো। আমার গরম পানি করে খাওয়াইতে চাইছে অনেক জোরাজুরি করে, তো আমি গরম পানি করে খাই নাই। তারপর যখন এক পর্যায়ে আমার সাথে ধস্তাধস্তি করতেছে, পরে বললাম আচ্ছা খাবো, কিন্তু আমার ঠান্ডা পানি দিয়ে খাও। কিন্তু তখন আমি জানতাম না গরম পানি দেখালে কি হয়, ঠান্ডা পানি দেখালে কি হয়। কিন্তু আমি গরম পানি খামো না, তো আমার ঠান্ডা পানি দিয়ে খাও। ঠান্ডা পানি দিয়ে খাওয়াইলো, কিছু হইল না। তো ওই রাতটা থেকে পরের রাত্রে আমরা আবার বাসে উঠলাম, শ্বশুর বাড়িতে যাই হোক শ্বশুর বাড়িতেই থাকবো। তো গেলাম, যাওয়ার পর ওখানে মনে করেন 3-4 মাস ভালোই কাটলো। কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমি ছোট অক্ষে সংসারের হাল ধরেন সবটাই ধরছি। সারাক্ষণ গরুর গোয়ালে পড়ে আছি, 4-5টা গরু পালতেছি, মুরগি তো মনে করেন খোয়ার ভর্তি মুরগি, হাঁস, গরু, ছাগল সবকিছু করতেছি। তো এর মধ্যে করলো কি, আমি বললাম যে আমি পড়বো, আমি পড়ালেখা করতে চাই। এ কথাটা আজও পর্যন্ত কেউ জানে না, এই যে আজকে আমি বললাম। আমার মা হয়তো শুনতেছে, আমার মাও জানে না। ও আমার এই স্কুলেও ভর্তি করাইছে, ঠিক আছে, ওর বোনের সাথে আমার স্কুলেও ভর্তি করাইছে। তো স্কুলে ভর্তি করানোর পর ওখানে আমি ঠিকমতো ক্লাস করতে যাইতে পারতাম না, যেহেতু আমার বাড়িতে সংসারে কাজ করা লাগতো। আমি রান্না বান্না করতাম, রান্না বান্না করে গরুর কাজ করতাম, সংসারের যাবতীয় যা কাজ করে যদি সময় পাইতাম তাইলে আমি ক্লাস করতে যাইতে পারতাম। তো ওই সুখটা আমার কপালে বেশি দিন সয় নাই। মনে করেন কিছুদিন পর এই কাজ নিয়ে একটা ঝগড়া হইলো আমার ননদের মধ্যে। আর আমার ননদ অনেক ছেলেদের সাথে মনে করেন ফোনে কথা বলতো, আবার ফেসবুক এসব চালাইতো। তো ছেলেদের সাথে ওর অনেক ঘনিষ্ঠতা ছিল। পরে ও দোষ করতো, কিন্তু দোষগুলো আমার উপরে চাপাই দিত।
আমার হাতে মোবাইল দিছিল তখন, ফারুক আমার হাতে একটা মোবাইল দিছে, ও বাইরে থাকলে আমার ফোন টোন দিত। তো কিন্তু আমি মোবাইলের কিছু বুঝতাম না। তো আমি বললাম কি যে তুমি যে আমার দোষটা পাও, তুমি পাইছো কি? যখন আমি একটু কড়াভাবে আমার ননদের আমি ধরলাম, তখন আমার ননদ আমার মারলো। ননদ আর শাশুড়ি মিলে দুইজনই মারলো। এদিক দিয়ে আমি কিছু খাইতে লইতে পারি না, শুকায় কাট হয়ে যাইতেছি। আমার তখন 5-6 মাস হয়ে গেছে, বাবু হবে কাছে আইছে ডেট। এর মধ্যে ওরা আমার মারধর করে আর কি, সহ্য করতে পারছিলাম না। পরে এর মধ্যে আমার ফুফাতো বোন যেটা আছে, এটা আমার জামাইয়ের সাথে মনে করেন যোগাযোগ করা শুরু করলো। আমার ফুফাতো বোন, আমার বাবার সাথে আমাদের কোনো পরিচয় নাই, কিন্তু আমার ফুফাতো বোন যোগাযোগ করে। পরে কি করলাম, মারে বললাম মা আমি বাসায় চলে যাম। পরে ফারুক আইসা আমার যে সময় আমার 4 মাস শেষ 5 মাসে পড়বো, এমন সময় ফারুকে আবার আমার বাসায় দিয়া যায়। এই দিয়া যাওয়াই যাওয়া, আর কোনো খবর পাত্তা কিচ্ছু নাই। আমার বাবু হওয়া অবধি, আমি আমার বাবু হওয়ার 3 মাস পর শ্বশুর বাড়ি গেছি, এ অবধি না 2 টাকা খরচ, না আমার কেউ দেখতে আসা, না কোনো কিছু। মা তো মনে করেন একদম আমারে একটার পর একটা খুঁটা দিয়েই যাইতেছে। সবাই দেয়, প্রেম করে বিয়ে করছো, এখন কি লেগে এরকম হেলা করবো? তো প্রেম করে বিয়ে করছি না কি করে বিয়ে করছি, ওটা তো তোমরা কইলেও বিশ্বাস করতেছো না। তো যা কর ওনারা ওনাকে মতো কয়া যায়, আমিও আমার মতো শুনি। তো ফারুকরে বললাম যে এবার কি করবা, আমার তো তোমরা কেউ দেখতে আসো না, আমি কি করবো বলো, আমি কি জবাব দিব? তো এক পর্যায়ে ও বললো যে তোমার কিছু জবাব দেওয়া লাগবো না বাবু, আমি আসবো। তো হঠাৎ করে একদিন বললো আসবো, ঠিক আছে ও আসলো। ও যেদিন আসলো তখন ওই দিনই, ঠিক ওই দিনই আমার বাবু হইব। তো ওই দিন আমার ডেলিভারি হইলো। ডেলিভারি হওয়ার পর ও আমার মার হাতে, আমার ডেলিভারি হওয়ার সময় প্রায় খরচ গিয়েছিল 12-13 হাজার টাকা, কিন্তু ও আমার মার হাতে খরচ দিল মাত্র 2,000 টাকা দিয়া। পরে বলতেছে যে আমি এবার আমার বাসায় যাওয়া লাগবো। শুধু মেয়েটার মুখ একবার দেখা, বাসায় আনার পর ও মেয়েটার মুখ দেখা ও বলে এবার আমার বাসায় যাওয়া লাগবো। তো ঠিক আছে, ও বাসায় গেল। বাসায় যাওয়ার পর আমার বলতেছে যে মিষ্টির জন্য টাকা পাঠাও, বাবু হয়েছে মিষ্টির জন্য টাকা পাঠাও। তো মা বলতেছে তাহলে তুমি যখন মিষ্টির জন্য টাকা চাইতে পারো, তাহলে তোমাকে ওই দিক থেকেও তো মিষ্টির জন্য টাকা পাঠাইবো। তো ওগুলা দাও। মা বললো যে তো ওগুলা দাও, বলে না আপনি পাঠান। তারপর মা বলতেছে তুমি যেগুলা দিয়ে পাঠাইবা, বিকাশে পাঠানোর দরকার নাই, তুমি ওগুলা দিয়ে ওদিকে দিয়ে দাও, আর তুমি যেগুলা দিতা ওগুলা আমি আমার এদিক থেকে এগুলা দিয়ে মিটমাট করে দিই। এগুলা বলার পর মার মধ্যে ওর মধ্যে অনেক কথা কাটাকাটি হয়েছে। আমার বাবুর যখন 3 মাস বয়স, পরে ও আসলো 2 কেজি মিষ্টি নিয়ে ওর বাবারে নিয়ে আসছে, অথচ আমার বাড়ি থেকে ওর 20 কেজি মিষ্টির দাম পাঠানো হয়েছে। পরে ওর বাবার নিয়ে 2 কেজি মিষ্টি নিয়ে আসছে। আর ভালো কথা, আমার মা যা আপ্যায়ন করা লাগে করছে। করার পর আমারে আর আমার বাবুরে ওদের কাছে দিয়া দিছে যা লাগে, মনে করেন দোলনা থেকে শুরু করে আমার বাবুর যা লাগে, আমার যা লাগে আপনার সামনে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছিল এই মুহূর্তে, ওই জীবনের প্রথম মুহূর্তে বাচ্চা? তো আমি আর কি, আমার যে বাবু হয়েছে, আমার বাবু কিন্তু আপনার বয়স কত ছিল এই সময়টাতে? তখন আমার বয়স 14। বুঝতেন মা তো সার্বজনীন, মার আবেদন তো সার্বজনীন, সেটা যে বয়সই হোক না কেন। এতটা বুঝতাম না, কারণ আমি জানতাম এটা একটা বাবু, কিন্তু এটা যে আমার মেয়ে, আমার বাবু, এটা যে আমার একটা অংশ, ওগুলো এত কিছু না। তবে বাবুটা হাত পা নাড়ায় আমার সাথে খেলে, বাস এতটুকুই, আর কিচ্ছু না। আর এর মধ্যে আমার সমস্যার কারণে আমি আমার মেয়ের বুকে দুধটুকুও খাওয়াতে পারি নাই। তো আমিও হাসতে খেলতে খেলতে, যে 3 মাস ছিলাম তখন তো আমার মেয়ে কিনা জন্মের পর থেকে ওরে যে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসছে, বাসায় নিয়ে আসার পর থেকে তো ওরও কোনো খোঁজ নাই, আমারও কোনো খোঁজ নাই। ও ঘুমাইতেছে আমার মার কাছে, আমি কাত ফিরা অন্য দিকে ঘুমাইতেছি। এটা যে আমার মেয়ে কোনো দেখশন নাই, বুঝতামই না। তো 3 মাস তো এভাবে হেসে গেলা কাটাই দিলাম। ওখানে যায় যে আমার জন্য কি অপেক্ষা করতেছে ওটা তো আমার এত কিছু মাথায় ছিল না। বললাম হ্যাঁ শ্বশুর বাড়ি যামু, মেয়ে হয়েছে শ্বশুর বাড়ি যামু। তো গেলাম, আমার মা একেবারে সুষ্টা অব্দি আমার দিয়ে দিল যা লাগবো। আমার জন্য ট্যাং, আমার মেয়ের জন্য ওই 7 মাস অব্দি যা খাবার লাগবো আমার মেয়ের, সব খাবার আমার মা, দুধের ডিবি টিবি যা লাগে সব কিনা দিছে। ওই বাড়িতে যখন
পাটা রাখছি, রাখা মাত্র আমার শাশুড়ি কি করলো, কি আনছে পর যা নিছি আর কি, শুধু দোলনাটা ঘরের মধ্যে ঝুলাই দিছে, এই বিনে আর একটা সুতাও আমি চোখে দেখিনি। আমার মা 22,000 টাকা খরচ করে আমার মার গলার চেন বিক্রি কইরা আমারে এত সব কিছু কিনাকিটা দিল, কিন্তু আমার মার চেন বিক্রি করার মূল্য রইল কি, আমি তো কিছুই পাইলাম না যাইয়া, শুধু দোলনাটা ঝুলাই দিছে মাঝোটে। পরে আমার মেয়েটারে আমি তবু অনেক চেষ্টা করছি, একটু একটু মা বলছে যে বুকে দুধ খাওয়ানোর সুতা দিয়া তুই একটু রেস্ট নিতে পারবি, আরামে থাকতে পারবি। তো যখন আমি বলতাম যে আমার বাবুরে দুধ খাওয়াইতে হইব, তখন বলতো না, দুধ খাওয়াইতে হইব না। ওনারা ওই তখন আমার মেয়ে কি খাইতো, ল্যাকটোজেন 2 না 3 খাইতো এরকম আর কি। ওইসব দুধের ডিবি টিবি নিয়ে ওনাদের কাছে তো ওগুলো কবজা। আমার মেয়ের কি দিত, সাগুদানা আছে না, সাগুদানা ভিজায় রাখতাম পানি দিয়া, পরের দিন সকালবেলা উঠে ওগুলো জাল দিয়া সারাদিন খাওয়াইতাম। আর আমি সারাদিন থাকতাম মাঠে। আমি বললাম যে আমি শুনছি 5-6 মাসের বাচ্চা গো আলাদা আলাদা ফলের রস খাওয়ায়, দুধ খাওয়ায়, এটা খাওয়ায়, ওইটা খাওয়ায়, ডিম খাওয়ায়, নুডলস খাওয়ায়, কিন্তু আমার মেয়ে তো ভাত খাওয়াইতেছে। তো আমার মেয়েও মাশাল্লাহ শিখা গেছে ভাত খাওয়া। তো আমি ওর বাবার জানাইলাম যে এইভাবে কি চলে, আমি সারাদিন মাঠে থাকি বাড়ির বউ হইয়া, আর আমার মেয়েটা এইভাবে থাকে, আমি তো এইভাবে পারতেছি না। তো আমি আমার বাসায় জানাইলাম, বাসায় জানানোর পর আমার মা, এর মধ্যে আমার মা বাহিরে চলে যায়। আমার শ্বশুর বাড়ি দেওয়ার পর মা বাহিরে চলে যায়। মা বাহিরে চলে যাওয়ার পরে আমার ভাইটারে ওই আমার নানার কাছে দিছে, মাদ্রাসায় পড়ে, সারাদিন মাদ্রাসায় থাকে, রাত্র হইলে আমার নানার কাছে আসে। তো মারে বললাম, মা আমি তো এখন এভাবে থাকতে পারতেছি না, তুমি কিছু একটা করো। তো মা বাহিরে যাওয়ার পর, সৌদি আরব যাওয়ার পর মা ধার করে আমারে 95,000 টাকা দেয়। মূলত 80,000 টাকা দেয়, আমার নানা নিয়ে দিয়ে আসছিল। 80,000 টাকা দেওয়ার পর ওই টাকাটা আমার শ্বশুরের হাতে দিলাম যে আমার ঘর তুলে দেন, আমি এভাবে এক ঘরে থাকতে পারতেছি না, আমার সংসার নিয়ে আমি অন্যদিকে চলে যাবো, আমার ঘর তুলে দেন। তো আমার শ্বশুর কি করলো, ওই 80,000 টাকা নিয়ে দূরে, অনেক দূরে, আমার শাশুড়ি বাড়ি থেকে একটু দূরে, এক বাড়ি পরে আর কি, আমার একটা জায়গা দিল। ওই জায়গার মধ্যে ঘরের খাম টাম গাঁথলো, মাটি টাটি বইলো, এগুলা করার পর এর মধ্যে আমার শাশুড়ি আমার দিয়া কিস্তি থেকে অনেক টাকা উঠায়, এক জায়গা থেকে 1 লাখ, আরেক জায়গা থেকে 20,000, আরেক জায়গা থেকে 30,000, এরকম করে উঠাইতে থাকে। তো তখন আমি কিস্তির বিষয়টা বুঝলাম না, আমার নিয়ে যাইতো, আমার মনে করেন গাড়ি করে নিয়ে যাইতো, ওইটা কটা সাইন টাইন দিতাম, পরে আবার আসার সময় আমার কিছু খাওয়াইতো। তো এটা আমার কাছে একরকম আনন্দের ব্যাপার ছিল, বাড়ি থেকে বের হইতে পারি না, গাড়িটা ঘুরতে যাই। তো আমার দিয়ে যে কিস্তি নিতেছে, কিস্তি নিলে যে কি হইব ওইটা আমার মাথায় নাই। পরে যখন আমার ঘর তুললাম, ঘর তোলার পর আমার মা ঘরের মধ্যে যা লাগে, মার থেকে টাকাই না, যা লাগে, একটা সুইচ পর্যন্ত, একটা চামচ পর্যন্ত আমার শাশুড়ি আমার দেয় নাই। আমি সবকিছু কিনা নেওয়ার পর পুরো একটা 10 বছর সংসার করলে যা না হয়, আমি সব গুছানোর মতো একটা সংসার করি। তখন আমার কাছে ভালোই লাগতেছিল। তখন আস্তে আস্তে বুঝতেছি যে এটা আমার সংসার, আমার বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চা হয়েছে। এর মধ্যে আমার ফুফাতো বোন যেটা আছে, ও ফেসবুকে ফেক আইডি খুইলা, ছেলেদের নামে আইডি খুইলা আমার হাজবেন্ডের জানাইলো কি যে আমি তো মিমরে ভালোবাসি, ওর সাথে আমার রিলেশন ছিল, এখন তো আমরা পালাই যাম। তো ফারুক তো আমি বলতে পাগল ছিল। এটা যখন বললো আমার ফুফাতো বোন, তখন তো ও পুরা রাগ আমার উপর, কিন্তু আমারে বলে না। এরপরে কি করলো, ও আমি যখন জিজ্ঞেস করলাম, এরপর বলে যে দেখ কি বলে এগুলা। তো তখন আমি আর কি টুকটাক ওই বাংলায় যে ইংলিশ গুলা লেখে না, আমি ফটর বলে দিতাম। ও যে চ্যাটিং করে না, এগুলো আমি ফটর বলে দিতাম, তুমি এটা লিখতেছো, এটা লিখতেছো। কিন্তু আমি মোবাইল সম্বন্ধে কিছু বুঝতাম না, মেসেঞ্জারে চ্যাট করতো, আমি বলতাম। তো
তো আমার বলতো তুই তো সবই পারস, দেখা যায়, আয় তোরে বুঝাই। এই যে মেসেঞ্জারে এই লোকটা তোরে এই যে এরকম ভাবে বলতেছে, তোর সাথে আগে রিলেশন ছিল, এখন তোরা পালাই যাবি, তো ওর সাথে যোগাযোগ, তোর হাতের মোবাইলটা আমার দিয়া লাবি, আর কেউ যোগাযোগ রাখতে পারবি না। আচ্ছা হাতের মোবাইল নিয়ে নাও, মায় যদি ফোন দেয় এই মুহূর্তেই তো দিব। আমার মাই বিদেশ থেকে একটু ফোন দিব, আমি তোমার লগে একটু আমার মার লগে একটু কথা গুম, আর তো কিছু না। তো মোবাইল আমি দিয়ে দিছি। এরপর ওই ফেক আইডি দিয়ে আমার ফুফাতো বোন কথা বলতে বলতে এক পর্যায়ে আমি বলি আচ্ছা ফোন দিতে বলো ওরে। তো আমার ফুফাতো বোন কারে ম্যানেজ করছে জানি না, একটা ছেলের দিয়া ফোন করাইছে। ওই মুহূর্তে ফোন করানোর পর আমার ফুফাতো বোন যাই অশান্তি লাগাইছে, লাগানোর পর আমারে মারধর করে আমার বাসায় দিয়া যায়। আচ্ছা, অনেক মারধর কইরা। তখন আমারে মনে করেন এরকম অবস্থা করছে, আমার বাচ্চাটা ছোট ছিল, ও পাটা আছে না, শিল পাটা, আমি খাটের নিচে বসে রয়েছি, ও খাটের উপর দাঁড়ায় ওই পাটা আমার মাথায় ছেড়ে দিয়েছিলাম। 7 দিন অব্দি আইসিইউতে ছিলাম। আর ও যদি মারতো তাহলে বেশিরভাগ মাথায় মারতো, আর যে জায়গায় আমি কারোর কাছে বলতে পারবো না ওই জায়গায় মারতো। বলতো যে তুই যখন আমার হবি না, কার জীবনে আমি তোর যাইতে দিব না, এরকম করে আমার মারতো। তো এক পর্যায়ে আমি 7 দিন আইসিইউ থেকে আসার পর আমি এখনো বলি নাই যে আমি 7 দিন অব্দি আইসিইউতে ছিলাম, কারণ আমার মা অনেক কষ্ট পাইব। পরে আমার বাসায় দিয়া যায়, আমার মেয়ে সহ দিয়া যাওয়ার পর আমার ভাইটারে নিয়ে আমি থাকি। এদিকে আমি বাসায় এসে দেখি আমার ভাই, ছোট ভাইরে আমার ভাইয়ের হাড় নিয়ে হইছে। হাড় নিয়ে হওয়ার পর আমার ভাই বয়স অনুযায়ী বিছনায় প্রস্রাব করে দেয়। আমার বাবা, যে বাবার সাথে আমার মার কোনো যোগাযোগ নাই, আমার ভাইয়ের এই রোগটার জন্য প্রথমত আমার বড় খালারে টাকা দিছে 40,000 ওর চিকিৎসা করতে। বড় খালাই করে নাই। মেজু খালাও ছিল, ও ওনাদের বাসায় গেলে ভালো মন্দ কিছু খাওয়াই দিত আমার ভাইটারে, ব্যাস এতটুকু। আর ছোট খালারে বিয়া দিছে, ছোট খালায় তেমন একটা আমাকে করে না। বড় মামার বউ আইছে, বড় মামায় তো বউর কথায় ওঠে আর বসে। নানার কাছে ও টাকা দিছে, নানাও চিকিৎসা করে নাই। শেষে না পাইরা আব্বুরে মায় কল দিছে, নাম্বার জোগাড় কইরা কল দিয়ে বলতেছে যে আমার ছেলে অসুস্থ, আমার ছেলের চিকিৎসা করো। আব্বুরেও টাকা দিছে মায়, মোটা অঙ্কের টাকা দিছে সবাইরেই, কিন্তু কেউ চিকিৎসাটা করে নাই। আমি যখন চলে আসি, চলে আসার পর আমার মা আমার হাতে কিন্তু টাকা দেয় নাই। ওই মাসে যা লাগবো, ওই বললাম না যে আমার একটা মামা মেম্বার ছিল, ওনার কাছ থেকে মাসে 2-1 হাজার টাকা আনতাম, মনে করেন মোবাইল খরচ, তারপর হইলো যাইয়া এভাবে কিছু টুকটাক খাইতে মন চাইলে এসবের জন্য। আর বাজার যা করা লাগতো বাজারে ফোন দিয়ে কয়ে দিতাম যে রসুন মোম্বার এগুলা পাঠাইতে কইছে, ওনারা পাঠাই দিত। মাঝে মাঝে আমি যাইয়া নিয়ে আসতাম। তো এর মধ্যে আমার বাড়িতে একটা উঠলো কি যে এই মেয়ে কেন এই বাড়িতে থাকবে, ও তো ভাইগা চলে গেছে। তো আমি যা করি ওই মেম্বরে জানাই করি, মেম্বরের কথা ছাড়া আমি উঠি বসি না। কিন্তু গ্রামের মানুষ আমার নামে আজে বাজে কথা বলা শুরু করলো। তো আমার ওই যে বললাম না এর আগে আমার একটা রোগ হয়েছে, ওই রোগটা আবার দেখা দিচ্ছে। আমার বাবু হওয়ার 1 বছর পর আবার দেখা দিল। দেখা দেওয়ার পর ওই রোগটা নিয়ে আমি অনেক দৌড়াদৌড়ি করতেছি, কবিরাজ বাড়ি, ডাক্তার কাছে, নারায়ণগঞ্জ ডাক্তার, ঢাকা এসে দৌড়াদৌড়ি করতেছি। তো তখন আমার মেয়েটারে আমার ছোট ভাই রাখতো, আমি একা একা দৌড়াদৌড়ি করতাম। তো সবাই বলতো এ মেয়ে তো আবার কোনো ছেলের সাথে চক্কর আছে, নয়তো এত রাত্রে এ মেয়ে বাড়ি ফিরে, রাত বাজে 8টা, এই 8টা বাজে এই সকালবেলা যায়, 8টা বাজে আসে, বা বিকাল বেলা যায় রাত্রে 8টা বাজে আসে, এসব বলা বলি করতো। তো আমি বলতাম যে আমি এক জায়গায় গেছি, ওই জায়গায় আমার দেরি হইতেই পারে, ডাক্তারের বিষয়ে সিরিয়াল আছে, কত কিছু আছে, বা রাস্তায় জ্যাম ট্যাম থাকে, দেরি হইতেই পারে। তো আমি যে সময় যদি দেরিও হইতো ওই মামারে জানাই দিতাম যে মামা আমার আসতে দেরি হইব, বা মামা আমি আইসা বসছি। তো ওই মামা সবকিছু ওদিক দিয়ে ঠিকই আছে, মামা বাগনির এদিক দিয়ে ঠিকই আছি, মেম্বরে আর আমি ঠিকই আছি। আর আমার মা যে কোনো সমস্যাও আমার মা আমার ওই মেম্বার মামার লগে শেয়ার করতো।
পরে আমার মামা সবকিছু জানতো, কিন্তু এদিক দিয়ে আমার বাড়িতে এরকম আমার নিয়ে অনেক বড় একটা ঝগড়া হয় যে আমি অন্য ছেলে নিয়ে ঘুরতে যাই, আমার মেয়েরে আমার ছোট ভাইয়ের কাছে রাইখা, আমার ভাই অসুস্থ আমার ভাইয়ের কাছে রাইখা যাই। তো এক পর্যায়ে আমি বললাম যে মা, আশা করি তো আমার ভাইয়ের তো অনেক অসুস্থ, ওর তো অপারেশন করা লাগবে। আমি মারে না জানাই আমার ভাইয়ের এক্সরে করাই, রক্ত পরীক্ষা যা লাগে করাইছি। করানোর পর মারে বললাম, মা আবার ওই মামারে মা বলল যে ওর হাতে টাকা দিস না, কিন্তু কোন জায়গায় অপারেশন করব ওই জায়গায় তুই টাকা দিবি। তো আমার হাতে টাকা দিতে না করলো। পরে আচ্ছা ঠিক আছে, আমার হাতে টাকা দিত না। পরে আমার গাড়ি ভাড়া দিয়ে যে যামু ওই টাকাটাও আমার কাছে নাই। পরে মানুষের থেকে ধার করে নিয়ে গেলাম। যাওয়ার পরে ওদিকে যাইয়া ভাইয়ের অপারেশনটা করাইলাম। তখন একটা আল্লাহর বান্দা, শুধু আমার বড় খালা গেছে, যার আমার মা 40,000 টাকা দিছিল শুধুমাত্র আমার ভাইয়ের অপারেশনের জন্য। ওই ব্যক্তি ওখানে যাইয়া আমার ভাইয়ের মনে করেন অজ্ঞান কইরা ডাক্তার, আমার ভাই তো তখন আর কি একটু হ্যাংলা ট্যাংলা টাইপের ছিল, ওর ইনজেকশন দিয়া ডাক্তার বের হয়ে বসে আমি অপারেশন করতে পারবো না। ধরতে গেলে আমার ভাইয়ের মরার অবস্থা, আমার খালায় উপরে ঘুমায়। আর আমার ভাইয়ের জন্য যে 500 টাকা ধার করে নিয়েছিলাম, ওর তো হার্নিয়া হয়েছিল, লুঙ্গি লাগবে অপারেশন করতে। লুঙ্গি কিনছে ঠিকই, 100 টাকা দা লুঙ্গি কিনছে ঠিকই ফুটপাত থেকে। বাকি যা টাকা ছিল উনি ওনার নাতনি, বড় মেয়ের যে নাতনি আছে ওই নাতনিদের জন্য জামা কিনছে। সামনে কি হইব ওইটার ভাবে নাই। তো আয়সা ঘুমাইতেছে, তো আমি যাই বলতেছি খালা খালা অপারেশন তো বন্ধ করে দিছে, আমার ভাই তো খারাপ অবস্থা, আমার ভাই তো মরে যাইব। আমার মেয়েটা আমার কোলে আছে, এই মেয়ে নিয়ে আমি আমার ভাই নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। তো পরে মনে করেন আমার খালায় তেমন একটা পাত্তা দিল না। এক পর্যায়ে যাই হোক কষ্ট সিদ্ধে আমার ভাইয়ের অপারেশনটা হইলো। অপারেশনটা হওয়ার পর ভাইটা নিয়ে কিছুদিন পর আমার হাজবেন্ডের সাথে আমার যোগাযোগ হইলো। যোগাযোগ হওয়ার পর এর মাঝখানে আবার কি করছে, রাকিব নামে একটা ছেলে, আমাদের গ্রামের পাশের গ্রামের, ওই ছেলে বলতেছে তোর মেয়েও আছে জানি, সবই জানি, কিন্তু তোরে তো আমি ছোট থেকে চোখে চোখে রাখছি, কিন্তু তোর এখন বিয়ে হয়ে গেছে, তোর বিয়ে হোক বাচ্চা হোক যাই হোক আমি তোর নিয়ে যাবো, আমি তোর বিয়ে করুন, সবাইরে জানাই বিয়ে করুন, এসব বলতো। আর ওর বোন আমার বান্ধবী ছিল নাকি, ও বলছে যে আমার বোন তোর বান্ধবী ছিল, তুই নাকি ছোট থেকেই বলতি যে আমার স্মৃতিপাটি, আমার বিয়ের সময় স্মৃতিপাটি, তারপর বললো না কেন লোকে সব দিয়ে বিয়ে, ওই এগরা বেগরা ও বলতেছে। পরে মনে করেন ওই ছেলে পাগলের মতো ছিল। ওই ছেলের মা হাতে পায়ে ধরা কান্নাকাটি, এসব না মাথায় না নিয়ে যখন ফারুক আবার আমার সাথে যোগাযোগ করা শুরু করলো, তখন আমি আবার ফারুকের বললাম আচ্ছা ঠিক আছে তুমি আইসা আমার নিয়ে যাও। তো আমার ভাইয়ের অপারেশন হয়েছে, কিছুদিন হইলো। আমার বাড়ির মানুষও মনে করেন আমি কোনোখানে গেলে এরকম বাজে বাজে কথা বলে। তো চারিদিক দিয়ে মনে করেন আমি একটা অশান্তির মধ্যে ছিলাম। তো আমি বললাম যে বাপের বাড়ির ইয়ের থেকে ওই শ্বশুর বাড়ির জ্বালাই বালা, এটা কইয়া মনে করেন এর মধ্যে আমার বাপেও আইছে। আমার বাপেও আইয়া মনে করেন আমার লগে বাজে বাজে ব্যবহার করে। তো মারে কইলাম তুমি ফোন দিয়া আব্বুরে আনছো কে, আব্বু তো এরকম বাজে বাজে ব্যবহার করে। তো মায়ে বলতেছে কষ্ট করে চল, আর একটা বছর পর তো আমি আইয়েই পড়বো। পরে আমি ফারুকরে খবর দিলাম, ফারুক এসে আমার নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমার অপারেশনের ভাই 2 মাসও হয় নাই, নিয়ে গেলাম ওখানে যাই, আমার ভাইয়ের ওষুধও বন্ধ। ওই যে আমার স্কুলে ভর্তি করেছিল ওটা, তখন আবার আমি বললাম যে আমি শুরু করি, মোটামুটি শুরু করতেছি। তখন আমার ভাই ছোট, আমার ভাই তো অপারেশনের মানুষ, একটু একটু কিছু খাইতেই চায়। তখন আমি আলাদা করে চলে গেলাম, আমার সংসারে আমি চলে গেলাম। তখন অনেক একটা ভালো দিক ছিল আমার, মনে করেন 3টা মাস আমি যেমন জান্নাতের মধ্যে ছিলাম এরকম আমার মনে হয়েছে। আমার স্বামী, সংসার, ভাই, আমার মেনিয়া, আমি অনেক ভালো একটা দিক ছিল। ফারুক পরে 3 মাস পর কি হইলো, ওর মা ওরে কি বুদ্ধি দিছে জানি না, 3 মাস পর ও হঠাৎ একদিন রাত্রে আমার ভাই বলতেছে জাফু তোমার ঘরে কারেন্ট গেছে, গরম লাগতেছে, আমি তোমার শ্বশুর ঘরে যাই শুই। তো গেল আমার ভাইয়ের, আবার আমি ওখানে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছি। তো ওর পড়ালেখা নিয়ে ওই ব্যস্ত। তারপর আমি আর কি বই নিয়ে বসছি, আমার শ্বশুর আসছে এর মধ্যে, বলতেছে কিরে পড়স, বলতেছে হ্যাঁ পড়ি।
পরে বলতেছে আচ্ছা ঠিক আছে পর আমি কি বসে থাকবো, আমি কই না। কয় ফারুক কে আইছে, আমি কই না আসে নাই। পরে আমার শ্বশুর আরে ফোন দিয়া বলে তুই কই, বলে আমার আসতে দেরি হইব, তোমরা যাই ঘুমাই পড়ো। তো আমি না খাইয়া বসে আছি, ও আসবো আমি খাম, আমার মেরে ঘুম পাড়াইছি। রাত্রে 12টা বাজে ও একটা মেরে নিয়ে এসে দাঁড়ায়। পরে আমি এত কিছু মাথায় নেই আসতেই তো পারে, তো এটা যে কে আমার ধারণা ছিল না। আনলাম করে আমি চিল্লাচিল্লি করতেছি এত দেরি করে আইসো। তারপর হঠাৎ করে খেয়াল করলাম যে উনি কে, বলে যে এটা তোমার আপা হয়, ওটা আমার আপা হয়। পরে যখন বললাম, তারপর বললাম যে আপা হয় তো ভিতরে আসেন, আসলো। তো ওরে আমি বললাম যে হাত মুখ দিয়া খাওয়ার জন্য আসো। তো হাত মুখ দিয়ে গেল, মেয়েটা মাঝের দরজায় খাড়ায় আছে, নড়েও না চড়েও না, এক টিপে দাঁড়ায় আছে। তো আমি বলতেছি যে আপারে ডাক দাও, তুমি খাইবা, উনি কি চেয়া থাকবো নি। তারপর ওই মেয়েটা বললো না আমি খাইছি। ফারুক কি করলো, আমার সামনে ভাতগুলা নিয়া সবসময় ওই 3 মাস ও খাইয়া তারপর আমার খাওয়াই দিত। ওই দিন কি করলো, ও ভাত নিয়ে নাড়তেছে। তো আমি বলতেছি তুমি খাইবা কোন সময়, আমি বা খামু কোন সময়, এতক্ষণ ধরে বসে আছে, আমার খিদা লাগছে, তাড়াতাড়ি করো। ও বললো কি আমি খাই আসছি। ও বাইরে থেকে ওই মেয়েটার সঙ্গে একসাথে খাইছে। তো আমি বললাম আমি এতক্ষণ ধরে না খাই আছি, আর তুমি বাইরে থেকে খাইছো? হ্যাঁ। পরে আচ্ছা ঠিক আছে, না খাইলে নাই, এত কিছু মনে নেই। পরে ও আমার ডাকতেছে যে আসো বিছনাটা করে দিয়া যাও। তো আমি বলতেছি এ আপা শুইব কই। পরে কইতেছে যে তুমি ওই রুমে বিছনা করো, ওই রুমে বিছনা কইরা বাবুরে ওই রুমে নাও। তো যে ওয়াল ক্লাকটা ছিল ওইটা আমার বাবুরে ওকুলে নিয়ে ওয়াল ক্লাকটা টান্দা নিয়ে বলতেছে ওই রুমে। আচ্ছা ওই রুমে বিছনা করলাম। তো আমি ভাবছি ওই রুমে ও আমার সাথে শুইব, আফুটা একা এদিকে শুইব। পরে ও কি করলো, ও খাটের মধ্যে বসে আছে। আফুরে বললো যে তুমি শুয়ে পড়ো। তো আপু ওর পাশ দিয়া যাইয়া খাটের মধ্যে শুয়ে পড়লো। ও বসে আছে, ও নড়ে না। পরে আমি বললাম কি ব্যাপার, তুমি আসো না? ও আসে না। তখন আমার মনে কিছু একটা বাড়ি খেলো। আমি সারা রাত মাঝ দরজায় বসে আছি, কিন্তু আমার কোনো কথা নাই, শুধু চোখ দিয়া পানি পড়তেছে যে আসলে কি হইতেছে। পরে সকালবেলা আমার শাশুড়ির খবর দিলাম। খবর দেওয়ার পর আমার শাশুড়িও কিছু করলো না। 3 দিন মেয়েটা আমাদের বাড়িতেই থাকলো, কিন্তু আমার ভাইরে এক বিন্দু বুঝতে দেয় নাই যে ফারুক ওরা আনছে কি ভালো মন্দ। আমার ভাইরে এতটুকু বুঝতে দেয় না, যার জন্য আজও পর্যন্ত আমার ভাই বলতে পারে না এসব কিছুই হয়নি। পরের দিন যখন ওর মার সাথে আমি বললাম যে এরকম এরকম করে আনতেই পারে, ভালো কথা, বিয়ে করছে ভালো কথা, আমি কিন্তু বিয়ের কথাটা তুলি নাই। আমি যখন বলছি এই মেয়েটাকে ও আনছে খালাতো বোন বইলা, তো খালাতো বোন ভালো কথা, তো এক বিছানায় থাকে কি কইরা। কয় তুই ছোট মানুষ, এসব বুঝবি না। তো হ্যাঁ আমি মানলাম আমি ছোট মানুষ, আমার বয়স 14, কিন্তু আমার তো এতটুকু বুঝার ক্ষমতা আছে এক বিছানায় কি করে শোয়। তো পরে আমার বললো কি যে হ্যাঁ বিয়ে করছে আনছে, তো তোর কি। এটা আপনাকে কি বলেছে আপনার শাশুড়ি? শাশুড়ি বলতেছে। তো আমার শাশুড়ির ঘরে নিয়ে যায়, আমার শাশুড়ির ঘরেই থাকে, ফারুক আমার সাথে থাকে। আমার ভাইটা মাদ্রাসায় আসে যায়, আমার ভাই কিচ্ছু জানে না। পরে মনে করেন 3 দিন পর ওই মেয়ের বাসায় চলে যায়, আমার ঘরে আবার অশান্তি শুরু হয়। ফারুকের মেজু বোন যেটা, ওটার হাজবেন্ড আবার ঘর জামাই থাকে, ওটাকে আইনা আমার ঘরে তুললো। আমার সংসার তো চলেই, এর মাঝে ওই সংসারও এ ঘরেই থাকবে। ওদের ঘরে 2টা বাচ্চা আছে, আর ওরা আর কাদের ঘরে 2টো বাচ্চা? ওই আমার ননাসের ঘরে, ওরা এখানে থাকবে। তো এক পর্যায়ে আর কি আমি বিষয়টা মাইনা নিতে পারি না। আমি অনেক চিল্লাচিল্লি করার পরে ওরে বলি যে আমি এগুলা পারবো না। আপনার বিয়ে হয়েছে 12 বছর বয়সে, আপনার কথা যদি ঠিক থেকে থাকে, তখন আপনার বয়স 14 বছর, আপনার তখন একটা বাচ্চা হয়ে গেছে। বাচ্চার বয়স তখন কত, 1 বছর বা 2 বছর? হ্যাঁ 1 বছর। 1 বছর। আর আলটিমেটলি হচ্ছে এই সময়ে আপনার হাজবেন্ড আরেকটা বিয়ে করেছে। ওকে। পরে ওরে আমি বলার পর আমি বলতেছি আমি থাকবো না তোর সাথে। আপনার মা কোথায় তখন? তখন আমার মা বিদেশ। তখনও বিদেশ? আচ্ছা। তখন আমার যখন অনেক মারধর করে আর কি, পরে এক পর্যায়ে আমার অনেক মারে আর কি। ও বলতেছে তোর পাগল বানিয়ে দিম, তোর পাগল বানিয়ে ছেড়ে দিম। তারপর আমি কি করলাম, মাইর খাইয়া সকালবেলা উঠা ওরে আমি বললাম তুমি আমার এরকম করে মারতে পারলা, আমি তো তোমার কাছে ইচ্ছা করে আসি নাই। এর মধ্যে ও সবাইরে জানাইছে কি, আমার বাড়ির লোক ওর বাড়ির লোক সবাইরে জানাইছে আমাদের মধ্যে কোনো একটা সম্পর্ক ছিল, আমরা প্রেম করে বিয়ে করছি,
এই আমি ওর কাছে ওই চট্টগ্রাম গেছি, কিন্তু ও আমারে আনে নাই। হুম। ও জানাইছে এরকম, যাতে করে আপনি আর ফ্যামিলিতে ব্যাক করতে না পারেন। হ্যাঁ ও এরকম জানাইছে যে আমি চট্টগ্রাম গেছি ইচ্ছা কইরা, স্বইচ্ছায়, ও আমারে নেয় নাই। হুম। আমার ফ্যামিলিতেও এটা বুঝাইছে, ওর ফ্যামিলিতেও এটা বুঝাইছে। তো আমি যখন ওর ভাত খামু, ওর সংসার করমু, আমার ভিতরে এত কিছু ছিল না যে হ্যাঁ আমি ওর কথাটা দুই করমু। আচ্ছা ঠিক আছে, ও যা বলছে এটাই সত্যি, আমার সত্যি মিথ্যার প্রয়োজন নেই, এটা ভাইবা আমি ওরে আর কিছু বলি নাই। আমার বাড়ির যাই হোক, লোকেরা, তারপরে কি হলো, আপনার কি করলেন আপনি? হ্যাঁ পরে মনে করলেন আমার বাড়ির লোকেরা সত্যি কিছু বলি নাই। হুম। ও আমার অনেক মারার পর আমি যাই কেস করি একটা। কেস করলেন? আমি জানি না, ওইদিকে রাস্তাঘাটও চিনি না। মাইর খাইয়া সকালবেলা আমার ভাইটার আর আমার মেয়েটারে না খাওয়া অবস্থায়, এর মধ্যে এই মারামারির মধ্যে ও আমার 1 মাস না খাওয়ায় রাখছে। হ্যাঁ, তো আপনি 1 মাস তো না খেয়ে থাকতে পারেন না, মানে খাওয়া দাওয়ার কোনো রুটিন ছিল না আসলে? রুটিন বলতে কি, ও আমার টোটালি কোনো কিছু খাইতেই দেয় নাই। ওই পাশের যে ঘর ছিল না, উনি টিনের ঘর ছিল, তো আমার টিন কাইটা নিচ দিয়া খাবার দিয়া যাইতো, কিন্তু আমার শাশুড়ি জানতো না। ওইটা খেতেন আপনি? ওটা খাইতাম। তো পরে আমার ভাইয়েরও ওটা খাওয়াইতাম, আমার মেয়েরও ওইটা খাওয়াইতাম। পরে যখন ওনারা জানতে পারলো যে উনি আমার এরকম করে খাবার দেয়, ওনার উপরে কিন্তু অনেক চাপ সৃষ্টি হয়েছে। কে ছিল উনি? উনি কেউই ছিল না, ওদিকেরও কেউ ছিল না, কিন্তু ওখানে যায় জায়গা কিনছে, জায়গা কিনা বাড়ি মানে আপনাদের প্রতিবেশী আর কি। হ্যাঁ। তো আপনি যেটা বলছিলেন যে আপনি পুলিশের কাছে গেলেন, মামলা করলেন, কিভাবে করলেন? মনে করেন ও আমার 500 টাকা দিছিল যে ডাক্তার কাছে যাবি, হুম। ওই টাকাটা নিয়ে রাত্রে মাইরা আবার রাত্রে 500 টাকা দিছে যে ডাক্তার কাছে যাবি। আমার যে তুই আমার প্রত্যেকবার মারস, এবার আমি তো কোনো কিছু করি না, এবার আমি কিছু করবো। প্রতিবার যখন আমার মারে, আশেপাশের লোকজন আমার বলে যে তুই ওর ভাত খাইস না, ওর সংসার থেকে চলে যা। ওর আরেকটা বউ তখন আপনাদের ঘরেই? না না, তখন ওই 3 দিন থাকার পর ওই বউর বাসায় চলে গেছে। আচ্ছা। পরে কি করছে, ও পেশায় কি করতো ফারুক? পেশায় কি করতো? তখন আমি গাড়ি কিনা দিছিলাম। কিসের গাড়ি? ওই মিনি ট্রাক গুলো আছে না, ওগুলো pickup। চালাতো? হ্যাঁ। মানে এটা আপনার মার টাকা দিয়ে? মার টাকা দিয়ে না, কিস্তি তুলছি, কিন্তু মার থেকে নিতে হইতো কিস্তিগুলো আর কি, মার থেকে ধরতে গেলে আদায় করা হইতো। ঠিক আছে, বলেন তারপর। কি রাস্তায় যা দাঁড়াইছি, এমন অবস্থায় আমি পুলিশের কাছে যাইতে, যে কোন জায়গায় যাইতে হইব এটাও জানতাম না। তো এক পর্যায়ে একটা লোক আমার দেখা বললো যে কই যাইবা, বললাম এরকম আমার মারছে, আমি কেস করবো। তো ওই লোকটা বিনা স্বার্থে বিনা ভাড়ায় আমার নিয়ে যায় থানায়। তারপর যে কেস লেখলো, উনি 200 টাকা রাখছিল। এরপর স্যারের কাছে নিয়ে যায়, এসআইয়ের কাছে নিয়ে যায়। এসআই মনে করেন বলে আচ্ছা ঠিক আছে দেখবো, টাকা দেন। তো 500 টাকা আমার কাছে ছিল, তারপর কইছে আমার কাছে 1 টাকাও নেই। আমি এরকম রাস্তার মধ্যে আসছি, এক ব্যক্তি আমার নিয়ে এসে, আমি এতটুকুই, এর বেশি আমার কাছে আর কিচ্ছু নাই। এটা শোনার পর যে কেসটা লেখছে, উনি চোখের পানিগুলো ছাইড়া দিল। এরপর মনে করেন আমি বললাম আপনি আমার কেস যদি নেন, যদি মায়া লাগে, যদি আপনার মেয়ে থাইকা থাকে তো নেন, আর যদি না নেন তাহলে কিছু করার নেই, আমি চলে যাই। এটা বইলা আমি চলে আসি। চলে আসার পর ওনার নাম্বারটা নিয়ে আসি, এসআই স্যারের নাম্বারটা আমি নিয়ে আসি। পরে আসার সময় ওই যে কেস লেখছে, উনি আবার আমার 1 কাপ চা খাওয়াইলো আর 100 টাকা দিয়া বললো গাড়ি ভাড়া দিয়া চলে যাইব। তো গাড়ি ভাড়া দিয়া আসার সময় ফারুক আবার আমার দেখছে যে আমি থানার দিক থেকে আসতেছি, ও গাড়ি চালাইতেছে। পরে মনে করেন ও থানার থেকে ওদিকে গেছে, থানার ওদিকে গেছে, ও কিছু জানতে পারে নাই যে আমি গেছি কি ভালো মন্দ। বাসায় এসে আমার জিজ্ঞেস করছে কই গেছিলি, কাজিরহাট। আমি কই কাজিরহাট আমি ডাক্তার কাছে গেছিলাম। কই কাজিরহাট তো কোনো ডাক্তারের দোকান নাই। তো আমি বলতেছি একজন বলছিল আছে, তো গেছিলাম পাইনি, আগে একটা বানাই টানাই বইলা দিছি। পরে আমার তো আর মার সাথে ফোন করতে দেয় না। যাই হোক, এক ভাবির মোবাইল দিয়া ফোন করি, অনেক কষ্টে ফোন করি। ফোন করে বললাম মা আমি তো একটা কাজ করে ফেলছি, আমার এমন এমন মারছে, তোমার এতদিন জানাই না। ওর কাছে আমি যতই মাইর খাইছি, আমি কিন্তু আমার মারে জানাই নাই, ঠিক আছে। পরে মনে করেন মারে জানানোর পর মায়ে কয় তুই এটা কি করছস, তুই কেস কেন করছস, তুই এটা ভুল করছস। মারে বললাম আমারে মারছে, ওইটা কি ভুল না? এটা বলার পর মা মনে করেন আর কিছু ভাবলো না, মা টিকিট কাটলো, বাংলাদেশে চলে আসবো। মা ডাইরেক্ট আমার শ্বশুর বাড়ি আসে কেস করার 1 সপ্তাহ পর।
এর মধ্যে আমার মারধরও করছে, আমি হসপিটালও আমার নিয়ে যাওয়া হয়েছে, যারা হসপিটাল নিচ্ছে তারাও মাইর খেয়েছে আমার জন্য। এরকম ভাবে মারতো, আর যতবার মারতো ওই আমার বাবা যেমন আমার সামনে রেখে আমার মারে মারতো না, ওরকম আমার মেয়েটারে আর আমার ভাইটারে সামনে রেখে আমারে মারতো। তো হয়তো বা ওই সময়টায় আমার ভাইটারে নিয়ে গেছিলাম দেখে আমি জীবিত আছি আজ পর্যন্ত। যতবার মারছে আমার মাইরা ফেলার চেষ্টা করছে ততবার আমার ভাইটা সামনে যায় দাঁড়াইছে আর কি। পরে ওরে কি করব, ওর আর কিছু করার নাই। মায় গেল, মায় যাওয়ার পর মায় অনেক টাকা পয়সা ভাঙলো কেসের মধ্যে। আমরা যদি 5,000 খাওয়াই ওরা 10,000 খাওয়ায়, ওরা যদি 10,000 খাওয়ায় আমরা 20,000 খাওয়াই। এরকম করতে করতে এক পর্যায়ে কেসটা কিভাবে ওরা নামাই নিয়ে এসে বসছে টাকা দিয়ে। তো কি করছে, মা বলতেছে 3 দিন পর মা বলতেছে আমি বাসায় চলে যাই, আমারও তো ঘর দুয়ার যায় ঝাড়তে লাগবো, এতদিন পর 3-4 বছর 2 বছর ধরে ঘরটা এরকম ভাবে পড়ে আছে, তুই আয়। তো আমি বলি মা আমি তো আসার পর মাত্র 27 মাস ধরে এদিকে আসা হয়েছে। কেসটা কি হলো? তারপর কেসটা কি হলো নাকি কেসটা হলো না? কেসটা আর হয় নাই, ওরা টাকা দিয়া সব মীমাংসা করে একদম মাটি পুরা ঠান্ডা, কোনো কথা নাই। পরে মা চলে আসার পর মা এক জায়গা দিয়ে আমার ভাইটা তখন বন্যায় আমার ঘর, ঠিক আছে, আমার মারধর করার মনে করেন 1 মাস আগে নাজিরহাট বন্যা হয়েছিল, হয়তো শুনছিলেন, চট্টগ্রাম তলায় গেছিল পুরা। আমার ঘরে প্রায় আমার বুক সমান পানি, আমার ঘরের পিড়া টিরা সবকিছু নিয়ে গেছে, শুধু আমার ঘরটা পাকা ছিল দেখে আমার ঘরটা টিকে আসছিল এক পর্যায়ে স্রোতের মুখে। তো এই মনে করেন আমার শুধু ভিটাটার জন্য আমার ঘরটা ছিল। পরে আমার ভাই আর আমার মা বিদেশ থেকে আসার পর আমার যে মারছে, ওদিকে না চাইয়া আমি বলছি যে মা আমি ওর ভাতই খামু। মানুষ কত কষ্ট করে ভাত খায় না, গাজারুর ভাত খায়, জুয়ারুর ভাত খায়, আমি ওর ভাত খামু। পরে মা বলছেন আপনি ফারুকের ভাত খান? হ্যাঁ, আমার একটা মেয়ে আছে আমি খামু, কারণ আমার মাই ও আমার বাবার রেখা চলে আইছে, এখন আমিও যদি চলে যাই তাহলে মানে আপনি চিন্তা করেছেন যে আপনার মতোই যদি আপনার মেয়েটার ফিউচার হয়, যাতে না হয় সে কারণে। পরে কি করলাম, মারে এসব বুঝে মারে বাসায় পাঠাই দিলাম। মায়ে আসলো, মায়ে এসে 3 দিন পর মনে করেন আমার উপরে আবার মারধর করার পর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমার মারধর করিস না, আমি বাসা থেকে ঘুরে আসি, আমি আবার চলে আসবো, কিন্তু বাসা থেকে ঘুরে আসি। পরে বলতেছে তুই তো গেলারাবি না। পরে বলতেছি না আমি আমু। তখন গ্রামের মানুষ একটা প্রশ্ন তুললো, কি কয় তোমরা যে বিয়ে করছো বিয়ের প্রমাণটা দাও। আমারে বলতেছে বিয়ের প্রমাণ দিতাম। ও বলে আমরা কোনো বিয়ে করি না, এতদিন আমরা অবৈধ সংসার করছি, এতদিন আমরা অবৈধ সংসার করছি। এটা যখন ও বলে তখন আমি বলি যে ওই যে লেখালেখি দেখছি, আমি বলি না আমি আলহামদুলিল্লাহ কইছি ঠিকই, কিন্তু আমার তো এতটুকু খেয়াল আছে যে ওই সময় কিছু লেখালেখি হয়েছিল। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে ওই প্রমাণ দাও। ও বলে না এর কোনো প্রমাণ নেই। তো আমার বিয়ে তো হয়েছিল কক্সবাজার চকরিয়া, ওই ঠিকানাটা আমার মারেও দেয় না আমারও দেয় না। এক পর্যায়ে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই ঠিকানা দিবি না ভালো কথা, আমিও অসুস্থ, তুই আমারে টাকা দে আমি বাসায় যাবো। আমি তোর 1 টাকাও দিতাম না, তুই যদি বাসা থেকে সুস্থ হয়ে আইতে পারস তাহলে তুই যা, কিভাবে যাবি, তারপর আবার চলে আবি। তারপর আমি মার থেকে টাকা নিয়ে 800 টাকা নিলাম, টাকা নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় চলে যাওয়ার পর ওরে মারে বললাম বুঝে যে মা আমি ওর ভাত খামো না, ব্যাস এতটুকুই। এরপর ওই ওদের গ্রামের মাতবর চেয়ারম্যানরা বলতেছে কি ব্যাপার তুমি প্রমাণ দিতে পারতা না, তাইলে সত্যি সত্যি এতদিন তুমি অবৈধ সংসার করছো। পরে আবার আমি আমার মার থেকে মনে করেন খোঁচায় টোচায় টাকা নিয়ে যে জায়গায় বিয়ে হয়েছিল ওই জায়গায় গেছি, আমি ওই জায়গাটাই গেছি, যাইয়া ওই কাজিরে খুঁজা বাইর করছি আমি একা, আমার মেয়ে আমার মার কাছে। আর আমি একা ওই কাজিরে চট্টগ্রাম চকরিয়া যাইয়া ওই কাজী মতিন রে খুঁজা বাইর করি। খুঁজা বাইর করার পরে ওই কাজের অনেক বুঝা টুজা টাকা পয়সা কিছু দিয়া আমার বন্ধু বান্ধব কতগুলো আসছিল, ওই যে বন্ধু বান্ধব কিন্তু আমার না, বন্ধু বান্ধব ওরই, ওই যে আমার মেসেঞ্জার বুঝাইছে, ফেসবুক বুঝাইছে যে এই যে দেখ ফেসবুক এমনি চালায়, মেসেঞ্জার এইভাবে চালায়, এইভাবে চ্যাটিং করে। তো ওর বন্ধু বান্ধব গুলারে আমি ফোন দিছি যে এরকম এরকম। তখন ওর বন্ধু বান্ধব গুলা ওর হইয়া আর একটাও কথা কয় না, সবাই আমার হয়ে এই কথা বলে। পরে আমি যখন
বুঝে বললাম যে ভাই আমি তো এরকম কাবিনের কাগজ নিতে আসছি, মানে তো আমার দেয় না টাকা ছাড়া, আমার কাছে তো যাওয়ার ভাড়াও নাই। এটা বলার পর পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা দেই। তারপর ওনারা 4-5 জন ম্যানেজ করে আমারে 4-5 হাজার টাকা দেয়। আচ্ছা, ওইটা দিয়ে আমি কাবিনের কাগজটা তুলে নিয়ে যাই, কিন্তু নিয়ে যাইও কিছু করতে পারিনি। ওই ছবি তুলা ইমুতে মাতবরের কাছে দিছিলাম। তারপর কি আমি ওর বাদ খামু না। এর মধ্যে আমার বাবা কি করলো, 12 বছর পর আমার মারে বললো কি আমার মেয়ের সাথে এত বড় অন্যায় হয়েছে, যে বাবা নিয়ে বলতো যে ও আমার জন্মের না, ওই বাবা বলতেছে আমার মেয়ের সাথে যখন এত কিছু হয়েছে আমি এর শেষ দিকে সারম। ওই আমার বাবা দোকান ভাঙচুরে এগুলা করে আমার মারে আর কি একটু একরকম পটাইলো। মারে পটানোর পর মা বলতেছে 12 বছর পর যখন ও মেয়ে স্বীকার করছে, মেয়ের জন্য এত কিছু করতেছে বা করবো, তাইলে ওরে আমি আনতেই পারি। গ্রামের সবাই বলছে দেখ তুই ওরে আনিস না। আমার বাবারে ডাইরেক্ট 2 হাত দানা করছে যে ওরে কিন্তু তোর সংসারে আবার আনিস না। তো আমার মা আনছে, আনার পর আমরাও ভাবছি বাবা পাইছি দুনিয়া পাইছি। তো বাবা পাইছি দুনিয়া পাইছি এটা ভাইবা বাবারে খুব হাসি মুখে অনেক 6-7 দিন সংসার কাইটা গেছে। পরে আমি বললাম যে আমি কিছু একটা করবো, নয়তো তো আমার মেয়েটার ভবিষ্যৎ অন্ধকার। এটা বলার পর এই 1 সপ্তাহের মধ্যে আমার মারে পুরো, আমার মা এতদিন যে বিদেশ করছে যা ছিল আমার বাবা হাত করে নিছে, মানে এইসব কাজ করে, মানে এই ধান্দাবাজি করে। তো আমার মারে কিভাবে এসব করে আমার মা বুঝতে পারে নাই যে আমার মারে একদম সর্বশান্ত করে দিছে। তারপর আমার মা কি করলো, এই 1 সপ্তাহের মধ্যে এরকম করার পর আমি বলতেছি আমার বাবাও কি করলো, আমার মার সাথে আবার ঝগড়াঝাটি। তো যখন বললো তুই এরকম করলে কোনো লাভ নাই, এখন সবকিছু তো আমার বাবা বলতেছে মারে এই কথা বলার পর মা বললো আচ্ছা ঠিক আছে সবকিছু তোমার, তাইলে তুমি সংসার চালাও। কয় চালামু, আমি ভুসামাল রাখছি, এই ভুসামালের জন্য তুই টাকা দে। তো মা বললো আমি টাকা দিম কইতে, যা ছিল তোমার তো দিয়েই দিছি, বলে কিস্তি তুলে দে। শেষ পর্যায়ে মা একটা কিস্তি তুলে দেয়। কিস্তি তুলে দেওয়ার পর বাবা ওই কিস্তির টাকা মোকা নিয়ে বাবা চলে যায়। তো ওই সময় আমাদের সংসারটা এরকম পর্যায়ে যায়, একবেলা খাইতো আর একবেলা তাকায় থাকি। তখন আমি বললাম মা আমি কিছু একটা করুন। তো মা কি করলো, বয়স বাড়াইয়া আমার জন্ম তারিখ হলো 2002 সালের এপ্রিল মাসের 3 তারিখে। তো আমার জন্মের 1995 সালে না কয় সালে আর কি, আমার 25 বছর করে একটা পাসপোর্ট করে, জন্ম নিবন্ধনের কার্ড করে। 11 দিনে আমার মা পাসপোর্টটা বের করে টাকা দিয়া, ধার কইরা টাকা নিয়ে আমার পাসপোর্ট করছে, আমার বাহিরে পাঠাই দিব। বাবা 1 মাস পর আবার আইসা বলতেছে আমি সংসারের হাল ধরমু, মাইয়াটা বিদেশ পাঠান লাগতো না, মাইয়ারে বিয়া দিম। আমার মেয়েটা আছে বলতেছে নাতিন আমি পালমু, মাইয়া বিয়া দিম। তখন মা এখনো জানে না, কিন্তু আমি খবর নিয়ে দেখছি এমন একটা ছেলের সাথে বিয়ে দিতে চায় যে মনে করেন, আমি মনে করি যদি গরিবের ভাতও খায় না, বাসতলায়ও থাকে না, তাও সুখ আছে, কিন্তু যারা নেশা করে তাদের ভিতরে সুখ নেই। এটা জানার পর আমি মনে করেন বাবার সাথে অনেক রাগারাগি অনেক কিছু, পরে আমি আবার ফারুকের সাথে যোগাযোগ করা শুরু করি লুকায় টুকায়। আমি চলে আসার পর বাবা 3 মাস আমার মোবাইলটা বন্ধ রাখে। বন্ধ রাখার পর ফলে ফারুক আমার ফোন দিয়া পায় না, আমিও ফারুকের কাছে ফোন দিতে পারি না। তো ও ভাবে যে ওর ভাত খামো না, এই জন্য যোগাযোগ করি না। তো এটা ভাবার পর ও আমার টেনশন মাথা থেকে সারিয়ে দেয়। ওই যে আগে যে একটা বিয়ে করছে, ওই বিয়ের পরও আমাদের নবীগঞ্জ, নারায়ণগঞ্জ নবীগঞ্জ এর মধ্যে এদিকে এসে একটা গার্মেন্টসের মেয়ে বিয়ে করে, মানে সে বিয়ের উপরেই আছে আর কি মোটামুটি। হ্যাঁ। পরে আমি জানতে পারি যে কোনো ভাবে, জানতে পারার পর ওরে বলি যে তুমি এরকম বিয়ে করছো। বিয়ে করছি ঠিক আছে, তুই যদি নারায়ণগঞ্জ আইসা আমার জন্য টাউনে আইসা কোন একটা কাজ কর্ম ঠিক করস, তাহলে আমি তোর কাছে পড়বো, একটা বাসা লবি, তুই আর আমি থাকবো। তো আমি বললাম যে বাবা আমি বিয়ে করবো না। তখন আমার বাবা আমারে অনেক মারধর করে। আপনি আবার চলে যান ফারুকের কাছে? চলে যাই না, ও আমার কাছে আসে না। আপনি যান, যেতে রাজি ছিলেন? হ্যাঁ। পরে বাবা আমার অনেক মারলো, মনে করেন আমারে তো বাবুর আব্বু মারছেই, ফারুক তো আমারে মারছেই, কিন্তু ফারুকের থেকে দ্বিগুণ আমার বাবা আমারে মারলো। পরে আমার জন্য মা অনেক মাইর খাইলো। পরের দিন আমি বললাম যে আমি থাকবো না, আমি চলে যাবো। তো কিছুতে আমার ঘর থেকে বের হইতে দেন আমার মা।
পরে কি করলাম, বললাম আমি খালাগো বাসায় যাবো, আমি আমার কাছে ভালো লাগতেছে না, আমি খালাগো বাসায় যাবো। এটা বইলা 40টা টাকা নিয়ে আমি ঘর থেকে বের হয়েছি, গাড়ি ভাড়া নিয়ে আর কি। 40 টাকা নিয়ে ঘর থেকে বের হয়েছি। এরপর আমি পাসপোর্ট করতে যাইয়া একটা মেয়ের সাথে, ওই সেন্টারে থাকে না, ওই সেন্টারে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছিল। ওই মেয়েটার আমি কল করলাম যে শাপলা, আমি তো এরকম এরকম বাসা থেকে বের হয়ে চলে আসছি, এখন আমি তোমার কাছে যাবো। আমি আর খালাগো বাসায় গেলাম না, আমি ঢাকা টঙ্গী চলে আসি, আব্দুল্লাপুর, ওই মেয়েটার কাছে। মা তো ওদিক দিয়ে আমার মেয়ে কই গেছে, মা তো পুরা পাগল। বাবা পুরা আর কি ছড়াই দিছে যে অন্য ছেলের সাথে রিলেশন ছিল, অন্য ছেলের সাথে, হ্যাঁ এরকম। আর এর মধ্যে আমার যে মোবাইলটা ছিল ওখানে আর কি আমার দেওর, তারপর হইলো ওর গ্রামের আশেপাশে বা অন্য যারা গাড়ি চালাইতো 2-1 জনের নাম্বার ছিল না, ওইরকম নাম্বার গুলা নিয়ে সবাই আমার বাবা বিরক্ত করলো যে কার সাথে গেছে আমার মেয়ে। এগুলো আসলে লোক দেখানোর জন্য। পরে আমার বাবা এরকম করার পরে আমি চলে আসলাম। তারপর ওই ফেসবুকে ওরই বন্ধু এক আনোয়ার, ও ওমান থাকে, ও কি করলো, হঠাৎ করে আমার ফোনে ফোন দিল। তখন আমি ওই শাপলার কাছে, যে মেয়েটার সাথে আমার পরিচয় হয়েছিল, ওই মেয়েটার কাছে, শাপলার কাছে। পরে কি করলাম, ওই শাপলার কাছে যাওয়ার পর আমি ওই আনোয়ার কল দিছে আমারে। কল দেওয়ার পর আমি রিসিভ করি না, ও রিসিভ করে বললো যে মিম কই। বলে মিম তো ঘুমাইতেছে, ও তো অনেক অসুস্থ, ও তো ওর বাড়ি ছেড়ে চলে আসছে, ওর বাবার অনেক মারধর করছে, ও তো এখন চলে আসছে। ও কি কিছু খাইছে? ওই আনোয়ার আবার আমার প্রতি একটু দুর্বল ছিল, এটা আমি জানতাম না, তখন জানলাম। ও কি কিছু খাইছে? পরে শাপলা বললো না খাই নাই, আমার কাছে টাকা নাই, খাওয়াইতে পারেনি। ওই ছেলে আবার কি করছে, আমারে কিছু না বইলা, আমার সাথে কিন্তু ওর সাথে তখন ওরকম কোনো সম্পর্ক নাই, বন্ধু হিসেবেও কোনো সম্পর্ক নেই। ও কি করলো, বললো যে তুমি এখন বিকাশের দোকান যাও। ওই মেয়েটার সাথে সাথে বিকাশের দোকানে যাওয়ার পর 10,000 টাকা দেয় ওরে আমারে খাওয়ানোর জন্য, কিন্তু আমি জানি না। পরে ওই মেয়েটা আমার নিয়ে আমার বলে না, আমার ফোনে আর ফোন দেয় না, ওই শাপলার নাম্বার নিয়ে শাপলার সাথে যোগাযোগ করে আমি কেমন আছি, ভালো আছি কিনা শাপলারে জিজ্ঞেস করে, তো আমারে জিজ্ঞেস করে না। পরে শাপলা আমার খাওয়াইতেছে দাওয়াইতেছে খুব ভালো। এর মধ্যে আরেকটা ছেলে, ওর নামটা আমি ভাঙতে চাইতেছি না, ওই ছেলেটাই মেসেঞ্জারে আমারে বলে, ওই ছেলেটার সাথে আমার অনেকদিন ধরে যোগাযোগ, আমার মেয়ে আছে, আমার কিভাবে সংসার ফেলায় আমি আসছি, আমার বাবা আমারে মারধর করে, টোটালি সব জানে ফেসবুকে। হ্যাঁ, ওই মেসেঞ্জারে কতগুলো গ্রুপ থাকে না, ওই গ্রুপ থেকে সব জানে। সব জানার পর তারপর ও বললো কি, ওরে কিন্তু আমি প্রথম আঙ্কেল ডাকছিলাম, ওই ছেলেটারে প্রথমে আমি আঙ্কেল ডাকছিলাম। পরে ওই ছেলেটা বলে যে, আমি বলতেছি যে এক পর্যায়ে যখন আমি ওই টঙ্গী আবদুল্লাপুরে চলে আসি, এরপর আস্তে আস্তে আমি ওই মেসেঞ্জারে কথা বলা শুরু করি, ফারুকের সাথেও আর ওর বন্ধু বান্ধবের সাথেও, আর আমার কিছু বন্ধু বান্ধব আছে ওদের সাথেও। এরকম করতে করতে অনেক বন্ধু বান্ধব হয়ে গেল। তো ওই ছেলেটা বলতেছে যে তখন আমার ফেসবুকে সবাই বাবলি নামে চিনত, তো যেখানে মারিয়া নামটা শোনে ওইখানে আমার হাজব্যান্ড ফারুক আমার ভাইরাল করে, ওই অন্য মাইশের বডিতে আমার ফেস টেস লাগায় ভাইরাল টাইরাল করে, অপমান করে। তো আমার এক ফ্রেন্ড আমারে মিম আক্তার নামে একটা আইডি খুলে দিল। তো মিম আক্তার নামে আইডি খুলে দেওয়ার পর তখন থেকে আমার মিম মিম বলে। যখন ওই ছেলের সাথে আমার পরিচয় হইলো, ওই ছেলের সাথে পরিচয় হওয়ার পরে আমি বলতেছি যে এরকম এরকম, আমার একদিন জিজ্ঞেস করতেছে যে তোমার সমস্যা কি, তুমি কারোর সাথে বেশি মিশো না কেন, আর তোমার দেখলে সবাই এত অপমান করে কেন। এটা যখন বলছে তখন আমি সবকিছু ওর কাছে ভেঙে বললাম। তখন ও আমারে বলল, কয় আমারও একটা বোন আছে, ও ইন্ডিয়া চলে গেছে, ওর নামও আমার নাম যেটা, ওর নামও এটা। তো এক পর্যায়ে বললো যে তুমি যদি আমাদের এখানে আসো তাহলে আমি কাজ ঠিক করে দিতে পারি তোমারে। তো আমি এতটুকু বিশ্বাস নিয়ে গেছিলাম, আর যাওয়ার আগে ও আমার এতটুকু ভরসা দিছিল যে ওর কাছে যাওয়ার পর
আমার কোনো ক্ষতি হইব না, হুম আমার গায়ে একটা আঁচড়ও লাগবো না। যাওয়ার পর যেটা হইলো, কিছুদিন ভালো হয়েছিলাম, একটা বাসায় উঠলাম, তো ওই আনোয়ার এদিক দিয়ে আমার জন্য পাগল, শাপলারেও পাগল করে দিতেছে, ওইটাও আমি জানি না। আনোয়ারের মা আমারে ফোন দেয়, আনোয়ারের ভাবি আমারে ফোন দেয়, ফোন দিয়ে আর কি যা ইচ্ছা তাই। পরে মনে করেন ওই ছেলেটার ওখানে যাইয়া কিছুদিন ভালো হয়েছিলাম, একটা ফ্যামিলিতে যাই আমি উঠি, ওঠার পর ওই ছেলের সাথে মনে করেন ও আমার কাজ ঠিক করে দেয়, কাজ টাজ করি। পরে এক পর্যায়ে ও আমার কি করলো, আমার অনিচ্ছাকৃতভাবে ও আমার পুরোটা যাই না, ও আমার সাথে জোর কইরা মনে করেন ফিজিক্যাল ভাবে আর কি এক পর্যায়ে হ্যারাসমেন্ট করা। হ্যাঁ, পরে এরকম করতে লাগলো, এরকম করতে করতে তিনবার আমার সাথে এরকম বাজে এরকম হয়েছে। হওয়ার আপনার পর বাচ্চাটা কোথায় তখন? তখন আমার মার কাছে। তো আপনি ছেলেটার কাছে কেন গেলেন? ওই ছেলেটার কাছে তো আমি যাই নাই, ওই যে আমি টঙ্গী চলে আসি, আমার বাচ্চা টাচ্চা বাবা মা সব ফালাই রেখা, টঙ্গী থেকে ও আমারে বললো যে তুমি এদিকে আসলে, নারায়ণগঞ্জ আসলে। এটা যাওয়া ছেলেটার কাছে, বুঝতে হবে কোনটা ছেলের কাছে যাওয়া কোনটা ছেলেটার কাছে যাওয়া না, এটা বুঝতে হবে না। দেখেন আপনি এখন বর্তমানে কি করছেন, এটা একটু বলেন তো আমাকে। আমি বর্তমানে কিছু করতেছি না, বর্তমানে আপনার হাজবেন্ডের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, ফারুকের সঙ্গে কোনো সম্পর্ক নাই? না। আচ্ছা, আর এখন আপনার কিভাবে চলে? আপনার বাচ্চাটা কোথায় থাকে? আমার বাচ্চাটা আমার মার কাছে থাকে, আমিও আমার মার কাছে আছি। আর আমি চলে যাওয়ার পর আমার বাবা বাসা থেকে তাড়ানোর পর এর এক সপ্তাহ পর আমার বাবা নিজেও চলে যায়। সেটা নাইবা জানলাম। আজকে এই ঘটনাটা পুরোটা শোনার সময় আমি যথেষ্ট ধৈর্য হারিয়েছি বিকজ অফ গল্প বলার স্টাইলে, কিন্তু আমার কাছে মনে হয়েছে বলার সুযোগ দেওয়া উচিত। যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনেছেন তাদের